দেখো ফার্স্ট চ্যাপ্টারে আমরা জেনেছিলাম মোগল এম্পায়ারের ব্যাপারে, কেমন করে তারা ভারতে এসেছিল এবং কেমন করে তারা ভারতে এসে তাদের যে রাজত্ব কায়েম মানে রাজত্ব করেছিল। যাই হোক, তো এই ভিডিওতে আমরা যে জানবো যে নতুন নতুন সব মানে ডাইনেস্টি যতগুলো ছিল সেগুলো কেমনভাবে এসে তারা বড় হলো, এগুলোই আমরা আজকে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লাস সেভেনের হিস্টোরি চ্যাপ্টার 2, চ্যাপ্টার নাম হচ্ছে কিংস অ্যান্ড কিংডমস। ঠিক আছে, তো চলো আমরা এটা একটু শুরু করি। ঠিক আছে, জাস্ট এ মিনিট। আচ্ছা দেখো, মেনি নিউ ডাইনেস্টি emerged after the 7th century. Map number 1 show the major ruling dynasty in the different parts of the subcontinent between the 7th and 12th century। বলেছে যে অনেক ডাইনেস্টি, আচ্ছা ডাইনেস্টি মানে আমরা জানি যারা ফ্যামিলিগতভাবে যারা রাজত্ব করে কোনো কান্ট্রিতে অনেক সময় ধরে তাদেরকে আমরা ডাইনেস্টি বলি। তো বলেছে অনেক এইরকম ডাইনেস্টি তারা হঠাৎ করে 7th সেঞ্চুরির দিকে চলে আসে। ঠিক আছে, এবার এই জায়গাটায় বলেছে শো আর ম্যাপে এই যে রেড কালারের এই যে লাইনগুলো যে দেখতে পাচ্ছ, এই লাইনগুলো দেখো, এই লাইনগুলোর যত এখানে এই লাইনের আন্ডারে যতগুলো আছে এগুলো হচ্ছে সব ডাইনেস্টি। এই যে এই ভিতরে যতগুলো আছে এগুলো সব হচ্ছে ডাইনেস্টি, মানে এরা হঠাৎ করে চলে এসেছিল। তো এটাই ছিল ব্যাপার। আচ্ছা, তারা হঠাৎ করে চলে আসে বিভিন্ন সাবকন্টিনেন্ট এলাকায় গিয়ে তারা 7 and 12 সেঞ্চুরিতে তারা তাদের রাজত্ব শুরু করে দেয়। আচ্ছা দেখো, এবার এখানে বলেছে দ্য এমার্জেন্স অফ নিউ ডাইনেস্টি। আচ্ছা এবার নতুন ডাইনেস্টি কেমনভাবে তৈরি হলো ভারতে ওটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, বাই দ্য 7th century দেয়ার ওয়ার বিগ ল্যান্ডলর্ড অফ ওয়ারিয়র চিফস ডিফারেন্ট রিলিজিয়ন্স অফ দ্য সাবকন্টিনেন্ট এক্সিস্টিং কিংস অফেন অ্যাকনলেজ দেম অ্যাজ দেয়ার সাবঅর্ডিনেট অফ সামান্থাস। মানে এখানে বলেছে যখন মানে 17th সেঞ্চুরির দিকে ওখানে যাদের বিশালই মানে ল্যান্ডলর্ড যাদের প্রচুর জমে ছিল কিংবা যারা রাজার জন্য যুদ্ধ করেছিল, ঠিক আছে, তারা বিভিন্ন রিজিয়ন সাবকন্টিনেন্ট থেকে এসেছিল এবং রাজা তাদেরকে মানে জায়গা দিয়েছিল। অ্যাকনলেজমেন্ট বলতে গেলে অ্যাকসেপ্ট অর রিকগনাইজ সামথিং অর ট্রু অর রিয়াল। ঠিক আছে, মানে রাজা তাদেরকে জায়গা দিয়েছিল যেটা ছিল সাবঅর্ডিনেট অর সামান্থা। এখানে সাবঅর্ডিনেট অর সামান্থা বলতে গেলে আমরা বলবো যে পাওয়ারফুল ল্যান্ডলর্ড অর মিলিটারি চিফ ইন এশিয়ান্ট ইন্ডিয়ান হু একসেপ্ট টু ওবে দ্য কিং অ্যান্ড প্রোভাইড হেল্প ডিউরিং দ্য ওয়ার্স। মানে সাবঅর্ডিনেট এবং সামান্থা তাদেরকে বলবো যারা রাজার খারাপ সময়ে কিংবা রাজার যুদ্ধের সময় রাজাকে সাহায্য করেছিল। আচ্ছা দেখো, দে ওয়ার এক্সপেক্টেড টু ব্রিং গিফট ফর দেয়ার কিং অর ওভারলোড। এবং তারা শুধু সাহায্যই করতো না, তারা কি করতো, তারা সময় মতো সঠিক সময় মতো রাজা এবং যাদের প্রচুর জমি জমা ছিল তাদের জন্য গিফটও দিত। বি প্রেজেন্ট অ্যাট দেয়ার কোর্ট অ্যান্ড প্রোভাইড দেম উইথ দ্য মিলিটারি সাপোর্ট। এমন যেটা তোমাদেরকে বললাম, তারা তাদেরকে মিলিটারি সাপোর্টও দিত। অ্যাজ এ সামান্থা গেন পাওয়ার অ্যান্ড ওয়েলথ দে ডিক্লেয়ার দেমসেলভ টু মাহা সামান্থা। আর একটা বলছে মহামান্ডালেশ্বরা। ঠিক আছে, তো এটা বলতো মানে দ্য গ্রেটেস্ট লর্ড অফ এ সার্কেল অফ রিজিয়ন। মানে এখানে দেখো, এবার এই যে তারা তো সাপোর্ট দিচ্ছে, এবার তারা কিন্তু এমনি সাপোর্ট দিচ্ছে না। ঠিক আছে, তারা ওখানে ওদেরকে সাপোর্ট দিতে দিতে তাদের নিজের একটা ক্ষমতা এবং তাদের মানে ক্ষমতা তৈরি করে ফেলেছিল এবং দে ডিক্লেয়ার দেমসেলফ টু বি মাহা সামান্থা। মানে ওখানকার লিডার মানে রাজার পরে যে স্থানটা পাওয়া যেত এই সামান্থারা পেত এবং তারা তাদেরকে দেখো মহামান্ডালেশ্বরা, মানে এটাকে অ্যাকচুয়ালি মানে তাদের কথা মতে এ চিফ অফ মোস্ট ইম্পর্টেন্ট সামান্থা অফেন এ পাওয়ারফুল নোবেল অফ ওয়ারিয়ার হু হ্যাজ গিভেন ইজ হাই পজিশন অফ দ্য কিং ইন এশিয়ান হিস্টোরি। ঠিক আছে,
মানে তারা রাজার পরে যে সম্মানটা তারা মানে পাওয়ার জন্য এত কিছু করত। অ্যান্ড শো অন, আরও কত কি, সামটাইম দে অ্যাসার্টেড দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম দেয়ার ওভারলোড। ঠিক আছে, তো এখানে অ্যাসার্টেড মিনিং হচ্ছে স্টার্টেড সামথিং স্ট্রংলি। ঠিক আছে, মানে তারা কনফিডেন্টলি তারা কী করতো, মানে তাদের যে ইন্ডিপেন্ডেন্স, তারা যে স্বাধীন, তারা এটা ভাবতো। আচ্ছা, আগেকার দিনে মানুষ স্বাধীন ভাবা খুব রেয়ার ছিল। ঠিক আছে, কারণ আগেকার দিনে মানুষ স্বাধীন থাকতো না, কেউ না কেউ তাদেরকে শোষণ করেই চলতো, কিংবা কোনো রাজা কিংবা যেই হোক না কেন কেউ না কেউ তাদেরকে রাজত্ব করতো। আচ্ছা দেখো, তারপরে পড়ি, অন এ সাচ ইনস্ট্যান্ট ওয়াজ দ্যাট দ্য আচ্ছা রাস্তা কোটাস ইন দ্য ডিসান ইনিশিয়ালি দে ওয়ার সাবঅর্ডিনেট টু দ্য চালুক্য অ্যান্ড কর্ণাটকা। ঠিক আছে, তো এবার সেই সময় দেখো, এবার এখানে দেখো, এখানে রাস্তা কোটাস কথা বলেছে। এখানে রাস্তা কোটাস মানে হচ্ছে a powerful dynasty that ruled part Indian from the 18 to 10 century, sorry 8 to 10 century, মানে ওই সময় যে রাস্তাকূটরা ছিল, রাস্তাকূট ছিল, তো তারাও একটা ডাইনেস্টি ছিল এবং তারাও এই সাবকন্টিনেন্ট এলাকায় 8 থেকে সরি কোথায় দেখলাম তারা, মানে তারা 8 থেকে 10 সেঞ্চুরিতে তারা রাজত্ব করেছিল। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো মিড 8 সেঞ্চুরি, মানে মিড 80 সেঞ্চুরি থেকে 10 সেঞ্চুরিতে তারা তাদের ক্ষমতা বিস্তার করেছে। এখানে কি বলেছে দেখো, এবার এই সেই সময় দেখো দান্তি দুর্গা এ রাস্তাকোটা চিফস overthrow his Chalukya overloaded and performed a ritual called Hiranya Garbha, যেটা হচ্ছে literally the golden orb. When this ritual was performed with the help of Brahman, it was thought to lead of the rebirth of the sacrifice as Kastaria, even if he was not on by birth. ঠিক আছে, তো দেখো এবার এখানে কি বলেছে, এই যে দান্তি দুর্গা ছিল, ঠিক আছে, এই যে দান্তি দুর্গা এও কিন্তু সেই কি বলছে ডাইনেস্টির একটা পপুলার মানে বিশাল ক্ষমতা ছিল ওই সব রাজা, মানে কি বলছে তাদেরই রাজা। আর সেই রকম যেরকম আমরা রাস্তাকোটা যেটা আমরা জানলাম চিফ ছিল তারাই। তো তারা কি করতো, তারা একজন আর একজনের সঙ্গে মানে কাড়াকাড়ি করতো কিংবা জোরপূর্বক তাদেরকে এক ধরনের মানে মেরে ফেলা হতো। ঠিক আছে, কার মাধ্যমে, যার মাধ্যমে হচ্ছে যেটা চালুক্য হচ্ছে একটা ডাইনেস্টির, মানে ডাইনেস্টি তো অনেকগুলো ছিল, ঠিক আছে, কিন্তু ডাইনেস্টির বিশাল বড় বড় ক্ষমতা, মানে যেমন জাতির নাম, যেমন কাহরির এখন যেরকম টাইটেল আছে সেই রকম সেই সময় যে জাতি ছিল কিংবা এরকম যেমন দান্তি দুর্গা, রাস্তাকোটা, এই সব বিশালই মানে পাওয়ারফুল ছিল। তার থেকেও সব থেকে পাওয়ারফুল ছিল সেটা হচ্ছে চালুক্য। তো তারা কি করতো, তারা তাদেরকে একজন আরেকজনকে ধ্বংস করে দিত কিংবা মেরে দিত। এখানে কোনো মানে এক্সপ্লেনেশন করেনি, বলেছে পারফর্ম এ রিচুয়াল, এটা পারফর্ম করতো। রিচুয়াল মানে একটা রিচুয়াল, যেমন নর্মালি হিন্দুদের যেরকম পুজো মুজো হয় সেই রকম রিচুয়াল করতো, যেটা নাম হচ্ছে হিরানিয়া গার্ভা। ঠিক আছে, হিরানিয়া গার্ভা এটাকে অ্যাকচুয়ালি সেই মানে এখন মানে ইংলিশ ওয়ার্ডে গোল্ডেন ওয়াম্বো বলে। ঠিক আছে, মানে সোনার ছেলে। বলেছে যখন এই রিচুয়ালটা পারফর্ম করা হতো তখন সাহায্য করতো কে, ব্রাহ্মণরা সাহায্য করত, এবং সেই সময় তারা মনে করতো এদের আবার জন্ম হবে, রিবার্থ হবে, মানে তারা যে স্যাক্রিফাইস করতো, তাদেরকে যে মেরে ফেলতো, ঠিক আছে, তারা ভাবতো যে কি তাদের আবার জন্মগ্রহণ হবে। ঠিক আছে, ইভেন ইফ হি ওয়াজ নট বাই বার্থ, এমনকি তারা যদি নাও মানে কি বলবো মানে অন্ধবিশ্বাসী ছিল, তারা যদি নাও বিশ্বাস করতো তারপরেও তাদেরকে এরকম করে মানে বার্থ হতো না, তারপরও তাদেরকে এইভাবে বারবার মেরে ফেলতো। মানে আগেকার দিনে অনেক কুসংস্কার চলতো। আচ্ছা দেখো, ইন দ্য আদার কেস মেন ফ্রম এন্টারপ্রাইজিং ফ্যামিলি ইউজ দেয়ার মিলিটারি স্কিল অর ক্রেভ আউট অফ কিংডম। ফর ইনস্ট্যান্ট দ্য কাদাম্বা Mayrus Harman and the
Gujarat Pratihara Harishchandra were Brahmon who gave up their traditional professions and took to arms, successfully establishing kingdom of Karnataka and Rajasthan respectively। ঠিক আছে, তো বলেছে এবার অন্য কিসে কি বলেছে, মেন ফ্রম এন্টারপ্রাইজিং ফ্যামিলি ইউজড। ঠিক আছে, আচ্ছা এন্টারপ্রাইজিং মানে হচ্ছে সেই সময় তাদের কি বলতো, যারা বিশাল ভালো ভালো ফ্যামিলি থেকে এসেছিল এবং তারা কি বলতো, তারা যে রাজত্ব শুরু করেছিল তাদেরকে এন্টারপ্রাইজিং ফ্যামিলি বলা হয়, মানে বিজনেস বিশাল বড় বড় বিজনেস করতো সেই সময়, মানে সেই সময় ফ্যামিলিদেরকে বলা হতো ইউজ দেয়ার মিলিটারি স্কিল। ঠিক আছে, তো তারা তাদের মিলিটারি স্কিল ব্যবহার করে টু ক্রেভ আউট। ঠিক আছে, মানে এখানে ক্রেভ আউট মানে হচ্ছে টু ক্রিয়েট অর মেক সামথিং বাই কাটিং অর শেপিং কেয়ারফুলি। ঠিক আছে, মানে তারা কিছু একটা ক্রিয়েট করতো, মানে রাজত্ব ক্রিয়েট করতো এবং সেখানে তারা রাজত্ব করতো। দেখো তারপরে এখানে যে কাদাম বা মাহিরাসারাম এই যে এটা ছিল এবং তার সঙ্গে কে ছিল, গুর্জারা পাতিহারা হরিশ্চন্দ্রা, এই যে ব্রাহ্মণগুলো ছিল হু গেভ আপ দেয়ার ট্র্যাডিশনাল প্রফেশন টু টুক টু আর্মস, তাদের যে একটা যে ধর্মীয় ট্র্যাডিশন ছিল, যে প্রফেশন ছিল, তারা সেটা পালন করতো, সাকসেসফুলি এস্টাবলিশিং কিংডমস ইন কর্ণাটকা অ্যান্ড রাজস্থান রেসপেক্টিভলি, এবং সেটা তারা করতো কোথায়, সেটা তারা করতো কর্ণাটকাতে এবং রাজস্থানে, খুব ভালোভাবেই সেটা তারা পালন করতো। আচ্ছা দেখো এখানে অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য কিংডম। ঠিক আছে, তো অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে অর্গানাইজ করতো কিংবা কোনো অ্যাফেয়ার অর্গানাইজ করতো। তো রাজারা কিংডম কেমন করে অর্গানাইজ হতো এটাই আমরা জানবো। দেখো মেনি অফ দিস নিউ কিং অ্যাডপ্টেড হাই সাউন্ডিং টাইটেল সাচ অ্যাজ এ মহারাজা আধিরাজা, এটার মানে হচ্ছে দ্য গ্রেট কিং ওভারলোড অফ দ্য কিং। দেখো ত্রিভুবনা চাক্রাভার্তিন অ্যান্ড সো অন। দেখো সেই সময় রাজাদেরকে অনেক ধরনের টাইটেল দেওয়া হতো, সেই টাইটেলের মধ্যে একটা টাইটেল হচ্ছে দেখো মহারাজা আধিরাজা, যার মানে হচ্ছে দ্য গ্রেট কিং ওভারলোড অফ কিং। ঠিক আছে, আর একটা হচ্ছে ত্রিভুবনা চাক্রাবার্তিন, যেটার মানে হচ্ছে লর্ড অফ দ্য থ্রি ওয়ার্ল্ড, মানে তিনটে পৃথিবীর লর্ড বলা হতো। যাই হোক, তো এবার অ্যান্ড সো অন আরও কত কি। ঠিক আছে, এখানে যেগুলো মেনশন করা হয়েছে এই দুটো অনেক ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখতে হবে। হাউ এভার ইন স্পাইট অফ সাচ অফ ক্লেমস দে অফেন শেয়ার, দাঁড়াও এটা সরি, they often share power with their Samanto as well as with association peasant trader and brahmins। ঠিক আছে, তো কি বলেছে দেখো, যাই হোক এবার এই যে স্পাইট অফ সাচ অফ ক্লেমস, ঠিক আছে, স্পাইট মানে হচ্ছে ফিলিংস অফ অর্নিং ওর মানে ফিলিং, মানে এই যে তাদের যতগুলো ক্লেম ছিল, কাউকে তিনটে পৃথিবীর ভগবান বলা হয়, কাউকে বিশাল বড় রাজা বলা হয়। এবার তারপরে দেখো দে অফেন শেয়ার পাওয়ার উইথ দেয়ার সামান্তা অ্যাজ ওয়েল অ্যাজ। তো তারাও কি করতো, তারাও সেই সামান্তাসকে পাওয়ার দিত। সামান্তাস কাদেরকে বলবো, দেখো লোকাল রুলার অর চিফ হু ওয়ার লয়াল টু কিং অ্যান্ড হেল্প হিম দ্য ব্যাটেল ইন এশিয়ান হিস্টোরি। সামান্তা আমরা তাদেরকেই বলবো যারা কি ছিল, যারা রাজাকে মানে সততার সঙ্গে যুদ্ধ করার সময় সাহায্য করেছিল। ঠিক আছে, অ্যাসোসিয়েশন অফ পিজেন্ট ট্রেডার অফ ব্রাহ্মণ। ঠিক আছে, এবং দেখো এবার অ্যাসোসিয়েশন পিজেন্ট। ঠিক আছে, মানে যারা কি করেছিল, যারা ফার্মার ছিল, হু ওয়ার্ক অন দ্য ল্যান্ড ইউজুয়ালি ওনিং লিটল অর নো প্রপার্টি। ঠিক আছে, যারা ল্যান্ডে কাজ করত এবং তাদের নিজস্ব কোনো প্রপার্টি ছিল না, এবং ট্রেডার মানে যারা ব্যবসা করত, এবং ব্রাহ্মণ সে তাদেরকে মানে এই যে রাজারা তাদেরকে মানে তার আন্ডারে কাজ করত, মানে রাজারা না, রাজার আন্ডারে এরা কাজ করত। ঠিক আছে, দেখো ইন ইচ অফ দিস স্টেট রিসোর্স ওয়ার অবটেন ফ্রম দ্য প্রডিউসার দ্যাট ইজ পিজেন্ট ক্যাটেল কিপার্স artisans who were often prejudicated or
to surrender part of what they produced. Sometimes they were claimed as rent due to a lord who asserted that the land revenue were also collected from the trader. বলেছে এবার এখানে এই যে যত ডাইনেস্টিরা যত রাজায় মানে যত জায়গায় রাজত্ব করতো, ঠিক আছে, প্রত্যেকটা স্টোরে মানে প্রত্যেকটা স্টেটে রিসোর্স ওয়ার অবটেন ফ্রম দ্য প্রডিউস দ্যাট ইজ পিজেন্ট, ঠিক আছে, যেসব রিসোর্সগুলো ছিল সেগুলোর মধ্যে যেগুলো পিজেন্ট মানে হচ্ছে ফার্মার হু ওয়ার্ক ল্যান্ড ইউজুয়ালি ওনিং, মানে পিজেন্ট মানে হচ্ছে এখানে তাদের কথা বলা হয়েছে ওই জায়গাতে এমন মানুষ ছিল যারা মাঠে তো কাজ করতো কিন্তু তাদের নিজস্ব কোনো মানে জমি ছিল না। ক্যাটেল কিপার মানে যারা গরু ছাগল পোষে এরকম, ঠিক আছে। দেখো আর্টিসানস, ঠিক আছে। এবার দেখো আর্টিসানস মানে হচ্ছে স্কিল ওয়ার্কার হু মেক থিংস বাই হ্যান্ড লাইক পটারি জুয়েলারি আর টুল, যারা এইসব বানাতো। হু ওয়ার অফেন প্রেজুয়ার্ডেড মানে হচ্ছে কনভেন্স সামন ডু আর বিলিভ সামথিং, মানে কাউকে কোনো কিছু করাতে বিশ্বাস করাতো। অর কমপ্লেট টু স্যারেন্ডার পার্ট অফ হোয়াট দে প্রডিউস। কমপ্লেট মানে হচ্ছে ফোর্স টু মেড টু ডু সামথিং, মানে সেই সময়কার রাজারা তাদেরকে জোর করে এই সব করাতো। ধরো কেউ রাজি না, ঠিক আছে, তারপরেও তাদেরকে জোর করে এই সব কাজ করাতো, ঠিক আছে। এবং কোনো কোনো সময় তারা এটাকে ক্লেম করতো কি রেন্ট হিসাবে, মানে ভাড়া নিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে। দেখো তারপরে ডিউ টু লর্ড হু অ্যাসার্টেড দ্যাট হি ওন দ্য ল্যান্ড, ঠিক আছে। এবার অ্যাসার্টেড মানে হচ্ছে সামথিং স্ট্রংলি অর কনফিডেন্টলি, এবং কনফিডেন্টলি তারা মানে নিজেদেরকে মানে এই জমির ওনার মনে করতো। অ্যাকচুয়ালি এখানে রাজাদের কথা বলা হয়েছে, ঠিক আছে। রেভিনিউ ওয়াজ অলসো কালেক্টেড ফ্রম দ্য ট্রেডার্স, এমনকি এই যে তারপর এখানে যারা ব্যবসা করতো তারা যে পরিমাণ আর্নিং করতো তাদের থেকে কিছু পরিমাণ ট্রেড মানে ট্যাক্স কালেক্ট করতো, যেমন আমাদের এখনকার সময়ে যেমন জিএসটি আছে সেই রকম, ঠিক আছে। দেখো এবার এখানে বলেছে 400 ট্যাক্সেস। দেখো দ্য ইনস্ক্রিপশন অফ দ্য চোলস হু রুলড ইন তামিলনাড়ু রেফার্স টু মোর দ্যান 400 টার্ম from different king of taxes. The mostly frequently mentioned tax is bhetti, taken out in cash, but in the form of forced labor and kadamai or land revenue. There were also taxes on taxing the house, the use of a ladder to climb palm tree, a siege on succession, a family property, etc. তো এবার দেখো এই যে ইনস্ক্রিপশন অফ চোলস, ঠিক আছে। ইনস্ক্রিপশন মানে আমরা জানি যেগুলো আগেকার দিনে মানে যেমন আমরা এখন ডায়েরিতে কিংবা খাতাতে লিখি সেই রকম ওই সব তাদের মানে অনেক কিছু লেখা হতো, ওটাকে আমরা কি বলবো, ওটাকে আমরা ইনস্ক্রিপশন বলবো, ঠিক আছে, মানে ওয়ার্ড অর লেটার রিটেন। তো মানে যে ইনস্ক্রিপশন চোলদের যে ইনস্ক্রিপশন ছিল হু রিল্ড ইন তামিলনাড়ু, ঠিক আছে। এবার এখানে এমন একটা রাজার কথা বলা হয়েছে, এখানে নাম বলেনি, সেই রাজা তামিলনাড়ুতে রাজত্ব করত এবং যে 400 টার্ম অফ ডিফারেন্ট কাইন্ড অফ ট্যাক্সেস, সে 400রও বেশি ট্যাক্স কালেক্ট করতো, মানে একটা জায়গা থেকে 400রও বেশি ট্যাক্স কালেক্ট করে, ঠিক আছে। দেখো দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি মেনশন ট্যাক্স ইজ ভেট্টি। হ্যাঁ, তো ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে হ্যাপেনিং, অফেন অর মেনি টাইমস। তো বেশিরভাগ যতটা ট্যাক্স ছিল সেগুলোর নাম কি ছিল, ভেট্টি নাম ছিল। এটা বিশাল ইম্পর্টেন্ট, বেশিরভাগই ট্যাক্সের নাম ছিল ভেট্টি। হ্যাঁ, তো টেকেন নট ইন ক্যাশ বাট দ্য ফর্ম অফ ফোর্স লেবার, মানে এখানে এটার মানে এমন নয় যে তাদের কাছে টাকা নিত, ঠিক আছে, মানে তাদের কাছে জোরপূর্বক কাজ করিয়ে নিত। অ্যান্ড কাদামাই অর ল্যান্ড রেভিনিউ, এবং আরেকটা নাম ছিল যেটা হচ্ছে কাদামাই, এবং আরেকটা নাম যেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ, মানে জমি যে পরিমাণ থাকতো তার থেকে মানে কিছু ট্যাক্স নিত। দেখো দেয়ার ওয়ার অলসো ট্যাক্সেস অন দ্য ট্যাক্সিং দ্য হাউস, এমনকি বাড়ির জন্য সে ট্যাক্স নিত, ঠিক আছে। দ্য ইউজ অফ এ ল্যাডার টু ক্লাইম্ব পাম ট্রি, এবং ব্যবহার করতো কি, সে ল্যাডার ব্যবহার করতো পাম ট্রিতে ওঠার জন্য, ঠিক আছে। দেখো এবার
এ সিজ অন এ সাকসেশন টু ফ্যামিলি প্রপার্টি এটসেট্রা। মানে এখানে সিজ বলতে গেলে এ ট্যাক্স অর চার্জ কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট অর স্পেসিফিক পারপাস, এবং এ সিজ অন সাকসেশন ফ্যামিলি প্রপার্টি, এবং মানে তার যদি কোনো মানুষের যদি তার ফ্যামিলির প্রপার্টি থাকতো তার কাছ থেকেও ট্যাক্স নিত। ঠিক আছে, এখানে সিজের মানে হচ্ছে এ ট্যাক্স অর চার্জ কালেক্টেড বাই দ্য গভর্নমেন্ট ফর এ স্পেসিফিক পারপাস। ঠিক আছে, তো এত পরিমাণ ট্যাক্স নিত, সে প্রচুর পরিমাণ ট্যাক্স নিত। দিস রিসোর্স ওয়ার ইউজড টু ফাইন্যান্স অ্যান্ড কিং এস্টাবলিশমেন্ট as well as for the construction of temple and forts. They were also used to fight wars which were in turn expected to lead the acquisition of wealth in the form of plunder and access to land as well as trade route. মানে এবার বলতে চাইছি এই যে তোমার মানে যতগুলো এই ট্যাক্স নিত, এত পরিমাণ ট্যাক্স নিত, এবার এই ট্যাক্সটা নিয়ে কী করতো তারা, এই তাদের যে রাজ্যে কিংবা তাদের যে দেশে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল সেটাকে ভালো করতো। ঠিক আছে, এবং কনস্ট্রাকশন করতো, কিসের কনস্ট্রাকশন করতো, টেম্পেলের কনস্ট্রাকশন করতো। আর ফোর্টস, আচ্ছা এখানে ফোর্টস হচ্ছে স্ট্রং বিল্ডিং, যেটাকে আমরা মানে রাজাদের জন্য বানাই, ওই সব ক্ষেত্রে ইউজ করা হয়। এই সব জিনিসগুলো মানে কি বলছে যে কি বানাতো সেই ট্যাক্স দিয়ে। আচ্ছা, তারপরে এমন কি তারা যুদ্ধ করতো এইসব দিয়ে, এবং যারা তারপরে এখানে লিড করতো, কারা লিড করতো দেখো অ্যাকোয়াজিশন। এখানে অ্যাকোয়াজিশন মানে হচ্ছে অবটেনিং সামথিং। ঠিক আছে, মানে ধরো কোনো হাতিয়ার নিয়ে আসলো এই টাকার মাধ্যমে, তাই না, মানে এখনকার যুগে যেরকম গান আছে সেই সময় এই টাকা দিয়ে তারা বাইরে থেকে অস্ত্র কিনে নিয়ে আসতো। আর তারপরে এখানে দেখো ওয়েলথ ইন ফর্ম অফ প্লান্ডার। প্লান্ডার মানে হচ্ছে টু স্টিল গুডস বাই ফোর্স স্পেশালি ডিউরিং এ ওয়ার। ঠিক আছে, মানে সেই একই জিনিস, নতুন নতুন সব জিনিসপত্র সব কিনে নিয়ে আসতো, এবং তারপরে অ্যাক্সেস টু ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেড রুট, এবং তারপরে যে ট্রেড মানে বিজনেসের যে রুট থাকতো সেই রুটগুলোকেও তারা কিনে ফেলতো। আচ্ছা, দ্য ফাংশনারি ফর কালেক্টিং রেভিনিউ ওয়ার জেনারেলি রিকোয়ার্টেড ফ্রম ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি অ্যান্ড পজিশন ওয়ার অফেন hereditary. This was true about the army as well. In many cases, close relatives for the king held this position. ঠিক আছে, তো এবার এখানে দেখো দ্য ফাংশনারি। ফাংশনারি মানে হচ্ছে পিপল হু পারফর্ম অফিসিয়াল ডিউটি অর জবস। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যারা রাজার কাছে কাজ করতো তাদেরকে আমরা এইসব ক্ষেত্রে বুঝতে পারি। তো এই যে মানে ধরো এখন যেমন জিএসটি অফিসার থাকে, তাই না, ইনকাম ট্যাক্স অফিসার থাকে, তো সেই রকম সেই সময় ফাংশনারিদেরকে বলা হতো, তারা রাজাদের কাজ করতো। কি কাজ করতো তারা, এই যে রেভিনিউ কিংবা ট্যাক্স কালেক্ট করতো। কাদের কাছ থেকে কালেক্ট করতো তারা, দেখো ইনফ্লুয়েন্সার ফ্যামিলি। ঠিক আছে, দেখো ইনফ্লুয়েন্সার ফ্যামিলি মানে হচ্ছে, ইনফ্লুয়েন্সার হচ্ছে হ্যাভিং এ পাওয়ার টু অ্যাট্রাক্ট চেঞ্জ থিং অফ পিপল। ঠিক আছে, মানে সাধারণ মানুষ থেকে শুরু করে, ঠিক আছে, যারা হেরিডিটি মানে পাস ডাউন প্যারেন্ট চিলড্রেন বাই বার্থ, মানে যারা বাচ্চা ছিল, দেখো হেরিডিটি বাচ্চা মানে কোনো ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলো, ঠিক আছে, এই সব জায়গা থেকে তারা ট্যাক্স নিয়ে আসতো। বাচ্চার কাছে নিত না, তো বাচ্চা জন্মগ্রহণ করলে যেরকম ট্যাক্স লাগে সেরকম ট্যাক্স। ঠিক আছে, তো এই জিনিসটা সত্যি ছিল, যেটা হচ্ছে তাদের কাছে আর্মি ছিল, খুব ভালো পরিমাণে আর্মি ছিল। অনেক কেসে যারা ক্লোজ রিলেটিভ ছিল, দ্য কিং হেল্ড দিস পজিশন। ঠিক আছে, তো যারা অনেক ধরো রাজা একটা পজিশনে ছিল, ঠিক আছে, এবার রাজা যুদ্ধে চলে গেল, তো রাজা যখন যুদ্ধে চলে যেত তখন কি করতো, যখন তার খুব ক্লোজ কোনো রিলেটিভ ছিল তখন সেই রাজার দায়িত্বটা পালন করতো যতদিন না রাজা সেখানে আসতো। হ্যাঁ, তো এটাই ছিল এই পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে আছে দেখো প্রাশাস্তিস অ্যান্ড ল্যান্ড গ্র্যান্টস। দেখো প্রাশাস্তিস contain details that may not be literally true, but they tell us how rulers wanted to depict themselves as valiant, victorious warriors.
For example, these were composed by learned Brahmins who occasionally help in the administration. ঠিক আছে, দেখো প্রাশাস্তিস মানে হচ্ছে, প্রাশাস্তিস হচ্ছে যেটা হচ্ছে ইনস্ক্রিপশন প্রাইসিং কিং অর রুলার্স। ঠিক আছে, প্রাশাস্তিস মানে হচ্ছে সেই ইনস্ক্রিপশন যে ইনস্ক্রিপশনে রাজা তার জীবনের ব্যাপারে কিংবা তার রাজ্যের ব্যাপারে কোনো কিছু লিখে। ঠিক আছে, মানে যেটা মানে রাজাদের জন্যই ছিল। আচ্ছা, প্রাশাস্তিস কন্টেন্ট ডিটেলস, ঠিক আছে, এখানে সমস্ত রকমের ডিটেল ছিল যেটা অনেক মানে সত্যি ছিল না। মানে রাজারা ছিল কি হতো এখানে বলতে চেয়েছে যে মানে বাড়িয়ে বাড়িয়ে লিখেছে যার কোনো সত্যতা ছিল না, কিন্তু তারা এখানে বলেছে যে তারা কেমন করে রুল করতে চাইছিল তাদের যে জায়গায় তারা রাজত্ব ছিল। ঠিক আছে, তো দেখো এবার এখানে দেখো দেমসেলফ, দেখো অ্যাজ এ ভ্যালিয়াট তারা রুল করতে চেয়েছিল, মানে তারা নিজেদেরকেই মানে কেমনভাবে রুল করতে চেয়েছিল নিজের জায়গাতে। দেখো এখানে ভ্যালিয়ান্ট, দেখো ভ্যালিয়ান্ট মানে হচ্ছে, আচ্ছা ভ্যালিয়ান্ট মানে হচ্ছে ব্রেভ অ্যান্ড কারেজ। ঠিক আছে, মানে ব্রেভ অ্যান্ড কারেজ মানে মানে ব্রেভ মানে ব্রেভের সঙ্গে, ভিক্টোরিয়াস মানে জিতে গেলে যেরকম ভিক্টোরি বলে, ভিক্টোরি মানে মানে জেতা, যুদ্ধ মানে ওয়ারিয়র মানে হচ্ছে যারা যুদ্ধ মানে যেখানে যুদ্ধ করে, যুদ্ধে জেতা, যেমন এক্সাম্পল। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো লিখেছিল কিংবা এই যে যারা লিখেছিল এবং শিখেছিল তারা ছিল ব্রাহ্মণ। ঠিক আছে, এবার এখানে অকেশনালি মানে হচ্ছে সামথিং বাট নট অফেন। ঠিক আছে, মানে যেটা ঘটতো না, তো এই ব্রাহ্মণরাই এটাকে ক্র্যাক করতে সাহায্য করেছিল বর্তমান যুগের হিস্টোরিয়ানদেরকে। আচ্ছা এক মিনিট, আরে দাও জাস্ট এ মোমেন্ট। তো দেখো এবার আমরা পড়ব যে এখানে বলেছে দ্য অ্যাচিভমেন্ট অফ নাগাভাটা। ঠিক আছে, তো এবার দেখো এবার নাগাভাটা মানে হচ্ছে এ রুলার অফ দ্য গুজরাট পাতিহারা ডাইনেস্টি ইন এশিয়ান ইন্ডিয়া। ঠিক আছে, এই যে নাগাভাটা এরাও একটা রুলার ছিল যার নাম ছিল গুজারা পাতিহারা ডাইনেস্টি। ঠিক আছে, মানে এর আগে বলেছি যে ডাইনেস্টির অনেক ধরনের জাত বংশ আছে, এটা ছিল সেই বংশের। ঠিক আছে, তো দেখো মেনি রুলার, আচ্ছা মেনি রুলার ডেসক্রাইব দেয়ার অ্যাচিভমেন্ট প্রাশাস্তিস on Prashasti written in Sanskrit and found in Gwalior, Madhya Pradesh describe the exploits of Nabagata, a Patihara king as follow। ঠিক আছে, তো অনেক রুলার মানে অনেক রাজারা ছিল, তারা তাদের যে অ্যাচিভমেন্ট তারা যেটা অ্যাচিভ করেছে সেটা তারা এই যে প্রাশাস্তিতে তারা লিখে রেখেছিল। ঠিক আছে, এবং এই যে এর মধ্যে একটা প্রাশাস্তি ছিল যেটা সংস্কৃতে লেখা ছিল এবং যেটা খুঁজে পাওয়া গিয়েছিল গোয়ালিয়র এবং মধ্যপ্রদেশে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, একটা প্রাশাস্তি খুঁজে পাওয়া গিয়েছিল গোয়ালিয়র অ্যান্ড মধ্যপ্রদেশে, এবং এখানে ডেসক্রাইব করেছিল এক্সপ্লয়েটস অফ নাবাগাতা এ পাতিহারা কিং। এক্সপ্লয়েটস মানে হচ্ছে ব্রেভ মানে শক্তি, মানে ব্রেভ মানে সাহসী, এক সাহসী কি বলছে ডাইনেস্টির গল্প মানে কথা যে ছিল এ পাতিহারার কিং। ঠিক আছে, তো এখানে লেখা আছে দেখো দ্য কিং অফ আন্ধ্রা সান্দাবা মানে যেটাকে সিন্ধ বলে। ঠিক আছে, দেখো ভাইদাভা যেটাকে পার্ট অফ মহারাষ্ট্র বলে, কালিঙ্গ যেটা হচ্ছে পার্ট অফ ওড়িশা বলে, ফেল বিফোর হিম ইভেন অ্যাজ হি ওয়াজ প্রিন্স, মানে এই সমস্ত জায়গার সে কিং ছিল। ঠিক আছে, মানে রাজা ছিল। হি ওন এ ভিক্টোরি ওভার চাক্রাওধ। ঠিক আছে, যেটাকে বলে রুলার অফ কাউনজ। এই যে এখানে ব্র্যাকেটে যে নামগুলো দেওয়া আছে এগুলো এটা তার একটা উপাধি টাইপের। ঠিক আছে, মানে কিংয়ের এর আগে বলেছিলাম ওরা নিজেরাই নিজেদের থেকে উপাধি দিত, এইরকম উপাধি এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, দেখো হি ডিফেক্টেড দ্য কিং অফ ভাঙ্গা মানে পার্ট অফ বেঙ্গল। দেখো এখানে বলেছে আনারাথা মানে পার্ট অফ গুজরাট, মালবা পার্ট অফ মধ্যপ্রদেশ। ঠিক আছে, কিরাটা ফরেস্ট পিপল। ঠিক আছে, তুরস্কা মানে তুর্কস, ভাতসা মাৎসায়া বোথ কিংডমস ইন দ্য নর্থ ইন্ডিয়া।
ঠিক আছে, মানে এই নিচের যেগুলো বললাম মানে পার্ট অফ বেঙ্গল থেকে, কিং অফ ভাঙ্গা থেকে, এই এখানকার এই সব রাজাদেরকে সে হারিয়েছিল। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। সে কোন কোন জায়গার প্রিন্স ছিল এখানে নামটা বলেনি, ঠিক আছে, কিন্তু কোন কোন কাকে কাকে ডিফেক্টেড করেছিল এই জিনিসগুলো সমস্ত কিছু তোমার জানা দরকার। আচ্ছা, কিং অফেন রিওয়ার্ডেড ব্রাহ্মণ বাই গ্র্যান্টেড ল্যান্ড, দিস ওয়ার রেকর্ডেড অন কপার প্লেটস হুইচ ওয়ার গিভেন টু দোজ হু রিসিভ দ্য ল্যান্ড। তো কি বলেছে, তো রাজা প্রায় ব্রাহ্মণদেরকে রিওয়ার্ড দিত, রিওয়ার্ড মানে তাদেরকে জমি দিত, ঠিক আছে, এবং এই যে জমির রেকর্ডগুলো এখন তো নর্মালি কাগজে থাকে তাই না, কিন্তু এই জমির রেকর্ডগুলো কিসে লেখা থাকতো, লেখা থাকতো কপার প্লেটসে। ঠিক আছে, আমরা এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে কপার প্লেটসে। এই কপার প্লেটসে রাজারা আগেকার দিনে ব্রাহ্মণদেরকে জমি দিত। ঠিক আছে, আগেকার দিনে ব্রাহ্মণদের সম্মান অনেক উঁচু ছিল। হ্যাঁ, তো ঠিক আছে, এটাই ছিল 19 চ্যাপ্টার। ঠিক আছে, এবার আমরা 19 পেজ, এবার আমরা 20 পেজে পড়ব। তো দেখো এবার এখানে বলেছে হোয়াট ওয়াজ গিভেন উইথ দ্য ল্যান্ড। দেখো দিস পার্ট অফ তামিল সেকশন অফ ল্যান্ড গ্র্যান্ড গিভেন বাই দ্য চোলস। ঠিক আছে, এবার এই যে জমিগুলো দিত এখানে অ্যাকচুয়ালি তামিলদের কথা তোলা হয়েছে। ঠিক আছে, এবং ল্যান্ড দিত কারা দিত, চোলস। ঠিক আছে, যেটা চোলাস কিংবা চোলস। তো এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো দেখো উই হ্যাভ ডেমার্কেটেড by a boundary of the land by making earthen embankment as well as by planting thorny bushes. This is what the land contains: fruit bearing trees, water, land gardens, an orchard tree, wells, open space, pasture land, a village, anthill, platforms, canals, ditches, river, silt laden land, tanks, granaries, fish ponds, beehives and deep lakes. ঠিক আছে, তো এখানে কি বলেছে উই হ্যাভ ডিমার্কেটেড, মানে একটা বাউন্ডারি ছিল, লিমিট অফ এরিয়া। ঠিক আছে, সেই বাউন্ডারির যে জমিগুলো কাদেরকে দেওয়া হতো, ব্রাহ্মণদেরকে দেওয়া হতো। ঠিক আছে, তো এই বাউন্ডারিগুলো কি ছিল, এই বাউন্ডারিগুলো ছিল দেখো এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, দেখো মেকিং অফ আর্থেন এম্বার্কমেন্ট। ঠিক আছে, আর্থেন এম্বার্কমেন্ট মানে হচ্ছে রাইস ওয়াল মেড অফ সয়েল অফ হোল ব্যাক ওয়াটার, সেগুলোকে একবার ওয়াল দিয়ে ঢেকে দিত। ঠিক আছে, মানে যেটা তার জায়গা ছিল। দেখো এবার তারপরে বলেছে এখান থেকে শুরু হলো, দেখো দিস ইজ হোয়াট ল্যান্ড কন্টেন্টস। ঠিক আছে, দেখো ফ্রুট বিয়ারিং ট্রিজ দিত, ওয়াটার দিত, ল্যান্ড দিত, গার্ডেন দিত, অর্চার্ড দিত। ঠিক আছে, ট্রি দিত, ওয়েলস দিত, ওপেন স্পেস জায়গা দিত। ঠিক আছে, দেখো পেস্টুয়ার ল্যান্ড দিত। পেস্টুয়ার ল্যান্ড বলতে গেলে ল্যান্ড হোয়ার এনিম্যাল গ্রেজ। ঠিক আছে, মানে যেখানে অ্যানিম্যালরা তারা খাওয়া দাওয়া করতো, তাদের ঘাস মাস খেত, ওটাকে পেস্টুয়ার ল্যান্ড বলতো। ঠিক আছে, গ্রাম দিত, অ্যান্ট হিল দিত, প্ল্যাটফর্মও দিত, ক্যানালস, ডিচেস। ঠিক আছে, এইসব। আচ্ছা, ডিটেলস মানে হচ্ছে ন্যারো হোল অর চ্যানেল ডাগ ইন দ্য গ্রাউন্ড ইউজুয়ালি ফর ওয়াটার। ডিচেস অ্যাকচুয়ালি একটা অনেক বড় গর্ত দিত, সেখান থেকে তারা জল সংগ্রহ করত। ঠিক আছে, এই সব জিনিস মানে এখানে যত লেখা আছে দেখো রিভার, দেখো সিল্ট ল্যাডেন। ঠিক আছে, সিল্ট ল্যাডেন বলতে গেলে ফিল্ড উইথ ফাইন ওয়েল ক্যারি বাই ওয়াটার, মানে এখানে শুদ্ধ জল থাকতো। ঠিক আছে, কিংবা ট্যাঙ্কস, দেখো গ্র্যানারিস। ঠিক আছে, গ্র্যানারিস মানে হচ্ছে বিল্ডিং হোয়ার গ্রেনস আর স্টোর, মানে যেখানে তাদের খাবার স্টোর করে রাখতো। এই সমস্ত জিনিস তারা দিত। হ্যাঁ, তো এখানে দেখো এখানে বলেছি হি হু রিসিভ দিস ল্যান্ড ক্যান কালেক্টেড ট্যাক্স ফ্রম ইট, হি ক্যান কালেক্ট দ্য ট্যাক্স ইম্পোজ বাই জুডিশিয়াল অফিসার অ্যাজ ফাইন্স, দ্য ট্যাক্স অন বেটাল লিভস, দ্যাট অন ওভেন ক্লোথ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভেহিকলস। He can build large room with upper story made of baked bricks. He can get large and small wells dug. He can plant tree and thorny bushes if necessary. He can get canals constructed. For irrigation, he should ensure that water is not wasted and the embankment are built.
ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে। তো এবার এগুলো তো তারা দিয়ে দিত, ঠিক আছে, এবং তারা যারা রিসিভ করে নিত তাদেরকে কিন্তু এমনি এমনি দিত না, তাদেরকে আছে ট্যাক্স কিন্তু নিত, ঠিক আছে। তো এবার দেখো, এবার এই ট্যাক্স নেওয়ার জন্য, ট্যাক্স কালেক্ট করার জন্য একটা জুডিশিয়াল অফিসারকেও নিয়োগ করে রাখতো, ঠিক আছে, এই চোলসরা। এবং তারা যদি ঠিকঠাক সময়ে ট্যাক্স না দিত তাদের কাছে কিন্তু ফাইনও নিত, ঠিক আছে। এবং এই যে ট্যাক্সগুলো ছিল, ট্যাক্সগুলো কোথায় লিখে রাখতো? ট্যাক্সগুলো লিখে রাখতো বেতাল লিভসে, ঠিক আছে। বেতাল লিভস মানে হচ্ছে লিভস চিউ উইথ দ্য, দেখো, অ্যারিকা নান ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে। মানে আগেকার দিনে এখানে লেখা থাকতো, দেখো, দ্যাট অন উভেন ক্লোথ, ঠিক আছে। উভেন ক্লোথ মানে ক্লোথ মেড বাই ওভারিং থ্রেডস টুগেদার, ঠিক আছে। এইভাবে এই সব জিনিসগুলো তারা এখানে লিখতে লাগতো। দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ, যেমন যেরকম গাড়ি হতো আগে, এখনকার যুগে যেমন গাড়ি সেই রকম, দেখো। এবং তারপরে তারা অনেক বড় বড় রুম বানাতো, ঠিক আছে। তো দেখো, উইথ দ্য আপার স্টোরি মেড অফ বেক ব্রিক্স, এবং মানে যেগুলো ব্রিক্স দিয়ে বানানো হতো, এবং সেগুলো সেখানে কি কি থাকতো? সেখানে লার্জ এবং স্মল ওয়েল ডাগ থাকতো, ঠিক আছে। মানে ডাগ মানে বললাম যেখান থেকে তারা জল সংগ্রহ করে। এবং তারা কি করতো? তারা গাছ লাগাতো এবং বুশেস লাগাতো, যেটা তাদের খুবই দরকার পড়তো। এবং তারা দেখো, এবং তারা ক্যানাল লাগিয়ে কনস্ট্রাক্ট করতো, ইরিগেশনের জন্য কনস্ট্রাক্টেড করতো, মানে যেখানে তারা মানে কোনো কিছু হয়তো কোনো মানে কি বলে ভেজিটেবল লাগানো। হি শুড এনশিওর দ্য ওয়াটার ইজ নট ওয়েস্টেড, এবং তারা সব সময় দেখতো যেন জল যেন নষ্ট না হয়, ঠিক আছে। এবং দ্যাট এম্বার্কমেন্ট অ্যাজ বিল্ড, এবং তারা আস্তে আস্তে এই জিনিসগুলো বানিয়েও ফেলেছিল। আচ্ছা, এম্বার্কমেন্ট মানে হচ্ছে রাইস ওয়ার্ল্ড অর মাউন্ট বিল্ড টু স্টপ ওয়াটার ফ্রম ওভারফ্লোয়িং, মানে এমনভাবে তারা ওয়াল বানাতো যেটার মাধ্যমে তাদের জল যেন নষ্ট না হতো, ঠিক আছে। দেখো, এবার এখানে বলেছে unusual for the 12th century was the long Sanskrit poem containing the history of king who ruled over Kashmir. It was composed by an author named Kalhana. He used a variety of sources including inscription, documents, eyewitness account and earlier history to write his account. Unlike the writer of Prasastis, he was often critical about rulers and their policies. তো দেখো, এবার এখানে আমরা তো এবার জানলাম, ঠিক আছে। দেখো, এবার এখানে বলেছে আনইউজুয়াল অফ 12th সেঞ্চুরি। তো যখন 12th সেঞ্চুরির দিকে কি হয়েছিল, একটা সাংস্কৃতিক পোয়েম তখন খুব চলছিল, ঠিক আছে, মানে রাজাদের কাছে যারা মানে, আচ্ছা দেখো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আগেকার দিনে এন্টারটেনমেন্ট করার জন্য সেরকম কোনো কিছু ছিল না, মানে এখনকার মতো ডিজিটাল যুগ তো ছিলই না, ঠিক আছে। তো সেই জন্য আগেকার মানুষ কি করতো, যারা গান করতো কিংবা যারা পোয়েম মানে রাইটার ছিল, পোয়েম টেম লিখতো, তাদেরকে তার রাজ্যসভায় নিয়ে যেত, ঠিক আছে। তো সেই সময় একটা রাজা রাজ করতো, ওই সময়কার একজনের যে কাশ্মীরে যে রাজা রাজত্ব করতো, ঠিক আছে। তো ওর কাছে একটা রাইটার ছিল যার নাম ছিল কালহানা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। কাশ্মীরে যে রাজা ছিল তার কাছে একটা পোয়েম লিখতো কিংবা রাইটার ছিল যার নাম হচ্ছে কালহানা, ঠিক আছে। তো সে অনেক ধরনের ভ্যারাইটি অফ সোর্স খুঁজে সে ইনস্ক্রিপশন লিখতো, ইনস্ক্রিপশনে যত রকমের ডকুমেন্টস রাজার ব্যাপারে। আচ্ছা, এখানে যে পোয়েমে লিখবে তার কোনো মানে নাই, ঠিক আছে, মানে রাজা হয়তো বললো আমার জীবনীর ব্যাপারে লিখো, তখন এইসব লিখবে। আচ্ছা, তখনকার যুগে শিক্ষিত হওয়া মানে লিখতে জানা মানে বিরাট ব্যাপার, ঠিক আছে। এখন তো কোনো ব্যাপার নাই, কিন্তু সেই সময় লিখা মানে হচ্ছে বিরাট ব্যাপার। তো সেই সমস্ত কিছু লিখতো, মানে যারা নিজের চোখে দেখেছে, আই উইটনেস মানে প্রমাণ সহকারে লিখতো, যেটা আর্লিয়ার হিস্টোরিতে যেগুলো হয়েছিল, ঠিক আছে। এবং সে অ্যাকাউন্টের ব্যাপারে লিখতো, অ্যাকাউন্ট বলতে গেলে কোথায় কত টাকা খরচ হচ্ছে, কেমন কি যাচ্ছে, এই রকম সমস্ত কিছু সে লিখতো। আনলাইক দ্য রাইটার অফ প্রাশাস্তিস, যেটা তার একদম অপোজিট ছিল, কার অপোজিট ছিল? প্রাশাস্তিসটা লিখতো, তাদের কাছে মিথ্যে লিখতো এবং তাদের কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু কিন্তু প্রমাণ সহকারে মানে সমস্ত কিছু লিখতো। আচ্ছা দেখো, হি ওয়াজ অফেন ক্রিটিক্যাল অ্যাবাউট রুলার অ্যান্ড দেয়ার পলিসি, ঠিক আছে। এবং সে তখনকার সময়ে
বলছে রুলার কিংবা পলিসির ব্যাপারে সমস্ত কিছু লিখতে। আচ্ছা, পলিসি বলতে গেলে প্ল্যান্স অর রুল মেড বাই গভর্নমেন্ট অফ অর ল্যাডার, ঠিক আছে, যেগুলো সরকার যেসব রুল বানিয়েছিল ওই সমস্ত কিছু কিন্তু সে বই তার ইনস্ক্রিপশনে তুলে ধরেছিল। আচ্ছা, এবার দেখো ওয়ারফেয়ার ফর ওয়েলথ, ঠিক আছে। আচ্ছা, ওয়ারফেয়ার মানে হচ্ছে টু অ্যাক্টিভিটি অর অফ ফাইটিং ওয়ার্স, মানে যারা যুদ্ধ সবসময় যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, ঠিক আছে, তাদেরকে আমরা এখানে ওয়ারফেয়ার বলবো। দেখো, ইউ মে হ্যাভ নোটিস দ্যাট ইচ অফ দিস রুলিং ডাইনেস্টি ওয়াজ বেসড ইন এ স্পেসিফিক রিজিয়ন, অ্যাট দ্য সেম টাইম দে ট্রাই টু কন্ট্রোল আদার এরিয়া অন পার্টিকুলারলি। বলেছে তুমি এতক্ষণ ধরে দেখতে পাচ্ছ যে যে যত ডাইনেস্টি আছে কিংবা যত রাজারা আছে, তাই না, তারা একটা স্পেসিফিক রিজিয়ন মানে একটা স্পেসিফিক বংশ দিয়ে কিংবা স্পেসিফিক জায়গার মধ্যেই থাকতো, তারা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারতো না। সেই রকমই এখানে তারা কিন্তু এমন না যে তারা ওখানেই থাকতো, তারা কিন্তু চেষ্টা করতো আরও বাইরের জায়গাতে তারা কন্ট্রোল নেওয়ার, ঠিক আছে। দেখো, অন এ পার্টিকুলারলি প্রাইজড area was the city of Kanauj in the Ganga Valley for century. Rules belonging the Gujara, Pratihara, Rastakota and Pala dynasty fought for control over Kanauj because there were three parties in the long drawn conflict. Historian often describe it as the triparty struggle, ঠিক আছে। তো বলেছে এবার পার্টিকুলার একটা বলেছে অনেক পার্টিকুলার প্রাইজ, ঠিক আছে। দেখো পার্টিকুলার প্রাইজে তো এরিয়া সেই সময় কি হয়েছিল, এই যে পার্টিকুলার প্রাইজ ছিল যেটা হচ্ছে এরিয়া ওয়াজ দ্য সিটি অফ কানৌজ, ঠিক আছে। তো কানাউজ যে একটা সিটি ছিল সেটা ছিল গঙ্গা ভ্যালির একদম পাশে, ঠিক আছে, মানে যেটাকে আমরা এখন গঙ্গা নদী বলি। তো সেই সময় ওই সময় সেঞ্চুরির দিকে, মানে কোন সেঞ্চুরির দিকে এখানে তো মেনশন করেনি, মানে সেই সময় যে রাজারা রাজত্ব করছিল বিলঙ্গিং সেখানে যে রাজারা ছিল মানে যে রুল করছিল দেখো এখানে গুজারা, পাতিহারা অ্যান্ড রাস্তাকোটা, ঠিক আছে। দেখো এবার এই যে রাস্তাকোটা গুজারা, পাতিহারা তো আমরা জানি, তাই না, এরা একটা বিশালই পপুলার মানে ক্ষমতার সম্পন্ন একটা ডাইনেস্টি ছিল। রাস্তাকোটা অ্যান্ড পালা ডাইনেস্টি মানে হচ্ছে টু পাওয়ারফুল রুলিং ফ্যামিলি ইন এশিয়ান্ট ইন্ডিয়া হু অফেন ফট ইজ আদার, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি তাহলে আমরা কি দেখলাম, তিনটে ডাইনেস্টির জাতি, একটা হচ্ছে গুজারা পাতিহারা, একটা হচ্ছে রাস্তাকোটা এবং আর একটা হচ্ছে পালা ডাইনেস্টি। তারা কি হয়েছিল, তারা এই যে কৌনে যে মানে তাদের নিজস্ব জায়গা নেওয়ার জন্য একে অপরের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছিল, ঠিক আছে। এবং সেই জন্য এই জায়গাটা হিস্টোরিরা কি বলে দিয়েছিল যে থ্রি পার্টিস, ঠিক আছে, মানে তিনটে পার্টি এই জায়গাটা নেওয়ার জন্য মানে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। হিস্টোরিয়ান অফেন ডেসক্রাইব অ্যাজ দেখো ট্রিপার্টি স্ট্রাগল, এবং হিস্টোরিয়ানরা এই জায়গাটাকে বলেছে যে ট্রিপার্টি স্ট্রাগল। এটা হচ্ছে অনেক বড় বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন যে হোয়াট আর কল ট্রিপার্টি স্ট্রাগল, তাহলে তোমাকে এখান থেকে দেখো এই পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। দেখো এবার এখানে কি বলেছে, এখানে বলেছে যে রুলার্স অলসো ট্রাই টু ডেমনস্ট্রেট দেয়ার পাওয়ার অ্যান্ড রিসোর্স বাই বিল্ডিং লার্জ টেম্পল, সো হোয়েন দে অ্যাটাক অন অ্যানাদার কিংডম দে অফেন চুজ টু টার্গেট টেম্পল হুইচ ওয়ার সামথিং এক্সট্রিমলি রিচ, ঠিক আছে। তো এবার যখন যুদ্ধ লেগে গেল, তাই না, তখন বলেছে ট্রাই টু ডেমনস্ট্রেট। আচ্ছা, ডেমনস্ট্রেট মানে হচ্ছে মানে তারা প্রমাণ করলো যে আমি এই জায়গাটা নেওয়ার যোগ্য, আরেকজন বললো না আমি এই জায়গাটা নেওয়ার যোগ্য, মানে তিনজনে এইভাবে বিতর্ক করছে, ঠিক আছে। কিন্তু এই সব জায়গায় তারা সকলে কি হয়েছে, মানে বোরিং ফিল হয়ে গেছে কিংবা ক্লান্ত হয়ে গিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য তারা কি করলো, তারা ভাবলো একজন আর একজনের মন্দিরে টার্গেট করলো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আগেকার দিনে যে টেম্পেলগুলো ছিল, টেম্পলে মানে কি বলবো বিশালই সোনার দানা এখনও থাকে, কিন্তু সেই সময় আরও বেশি থাকতো, ঠিক আছে। তো মানে অ্যাকচুয়ালি ওখানে যে মন্দির যে শুধুমাত্র পুজো করার জন্য ছিল ওরকম না, মানে মন্দিরটা তারা মানে অনেক মানুষ ওখানে যে বসেও থাকতো কিংবা থাকতো, ঠিক আছে, যারা গরিব মানুষ ছিল অ্যাকচুয়ালি। তো
তো ওইখানে যারা ছিল তো তারা তোমার মানে কি বলবো, ওখানে যখনই অ্যাটাক করলো তো সেই সময় মন্দিরগুলো ছিল বিশালই এক্সট্রিমলি রিচ ছিল, ঠিক আছে। দেখো অন সাচ রুলার মাহমুদ আব গাজনি আফগানিস্তান, হি রেডেড দ্য সাবকন্টিনেন্ট 17 টাইম 1000 টু 1025, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার এসেছে মেন পয়েন্টে, বলেছে আচ্ছা পুরোটা পড়িয়ে দিই। উইথ এ রিলিজিয়াস মোটিভ হিজ টার্গেট ওয়ার ওয়েলদি টেম্পলস ইনক্লুডিং দ্যাট সোমনাথ, গুজরাট। মাচ অফ ওয়েলথ মাহমুদ ক্যারি অ্যাওয়ে ওয়াজ ইউজ টু ক্রিয়েট স্প্লেন্ডিড ক্যাপিটাল সিটি অ্যাট গাজনি। তো এইরকমই যত সমস্ত জিনিস ছিল, ঠিক আছে, এখানে যত সমস্ত জিনিস দেখছো, এই যে ডাইনেস্টির মধ্যে একটা বিশাল ডাইনেস্টি ছিল, কিংবা একটা মানে কি বলছে যে কি রাজা ছিল যার নাম ছিল মাহমুদ আব গাজনি, যার বাড়ি ছিল আফগানিস্তানে। আচ্ছা ইনি ছিল একজন মুসলিম, ঠিক আছে। তো ইনি এই যে আমাদের ভারতে 17 বার এসেছিল, এখানে 1000 থেকে 1025 মানে টোটালে 25 বছরে সে 17 বার এসেছে, এবং সে রিলিজিয়াস মোটিভে, ঠিক আছে, রিলিজিয়াস মানে সে মুসলিম ছিল, তাই সে হিন্দুদের টেম্পলে যেটা সোমনাথ মন্দির গুজরাটে আছে সে 17 বার অ্যাটাক করেছে, ঠিক আছে। এই মোহাম্মদ ক্যারি সেখান থেকে সে কি নিয়ে গেছে, স্প্লেন্ডিড ক্যাপিটাল, দেখো স্প্লেন্ডিড ক্যাপিটাল অফ সিটি, এবং সেখান থেকে যত সমস্ত সোনা বলো দানা বলো সমস্ত কিছু নিয়ে গেছে, এবং তার যে একটা ক্যাপিটাল সিটি যেটা গাজনি তৈরি করার জন্য, ঠিক আছে। আচ্ছা এটাই ছিল তোমার ব্যাপার। হ্যাঁ, তো এই যে মোহাম্মদ গাজনি এটা বিশাল ইম্পর্টেন্ট, কতবার এসেছিল, কত সালে এসেছিল, কোন মন্দির অ্যাটাক করেছিল, কতবার অ্যাটাক করেছিল, আর ঠিক আছে। দেখো আদার কিং হু এঙ্গেজ ইন ওয়ারফেয়ার ইনক্লুডেড দ্য চাহামানাস, আচ্ছা চাহামানাস later known as the Chahuanas, who rule over the region around Delhi and Ajmer. They attempt to expand their control to the west and the east, where they were opposed by the Chalukya of Gujarat and Gadavalas of western Uttar Pradesh. দেখো the Chahamana rule was Prithviraj III 1168 to 1192, who defeated a Turk ruler named Sultan Muhammad Ghori in 1191, but lost him to very next year in 1192। আচ্ছা ঠিক আছে, তো এবার বলেছে এবার অন্য ডাইনেস্টি কিংবা অন্য রাজার ব্যাপারে বলেছে যারা এই ওয়ারফেয়ারের মধ্যে ইনক্লুড ছিল, যার নাম ছিল কি, দেখো চাহামানাস, ঠিক আছে। চাহামানাস হচ্ছে একটা রাজপুত ডাইনেস্টি ছিল যারা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে তারা রাজত্ব করত, ঠিক আছে। তাদেরকে আর একটা নাম ছিল চাহুহানস, ঠিক আছে। তো তারা তো এখানে তারা রুল ওভার করেছিল কোথায়, রিজিয়নে, যেটা হচ্ছে দিল্লি এবং আজমেরে ছিল, ঠিক আছে। তো তারাও কি করেছিল, তারাও ভেবেছিল যে তাদের যে রাজত্ব, তাদের যে জায়গা আছে সেটাকে তারা বাড়িয়ে কন্ট্রোল নিয়ে নেবে, যেটা হচ্ছে ওয়েস্ট এবং ইস্টের দিকে থাকবে, ঠিক আছে। কিন্তু তার বিপক্ষে দেখো হোয়ার দে ওয়ার অপোজড বাই চালুক্য, এবং তারা কার বিপক্ষে চলে যায়, এই যে একটা যে ডাইনেস্টি ছিল যার নাম হচ্ছে চালুক্য, তার বিপক্ষে চলে যায়, যেটা ছিল গুজরাটে। দেখো দেখো গাদাভালাস, এবং আর একটা ডাইনেস্টি ছিল যারা হচ্ছে গাদাভালাস, এবং সেটা ছিল উত্তরপ্রদেশ। এবার এখানে এই তিনটে ডাইনেস্টির সঙ্গে একটু ঝামেলা লেগে যায়, ঠিক আছে। তো সেই সময় এই যে চাহামানাস, ঠিক আছে, রুলার ওয়াজ পৃথ্বীরাজ থার্ড পৃথ্বীরাজ কিংবা পৃথ্বীরাজ III 1168 থেকে 1192, সে তখন এই করতে করতে তার যে রাজ্যকে বড় করতে করতে সে ডিফেক্টেড, সে তখন তুর্কের একটা রুলার নাম ছিল যার নাম ছিল সুলতান মোহাম্মদ ঘোরি। সুলতান মোহাম্মদ ঘোরি যিনি ছিল 1191 তার সঙ্গে যুদ্ধ লেগে যায়, এবং যুদ্ধ লাগার ফলে এই চাহামানস এই মোহাম্মদ ঘোরিকে কিন্তু হারিয়ে দিয়েছিল কবে, 1191। কিন্তু ঠিক আছে, এই মোহাম্মদ ঘোরি ও কিন্তু থেমে থাকেনি, ও হেরে গিয়ে ওখান থেকে তো চলে যায়। তার নেক্সট ইয়ার সে তার যত সমস্ত সৈন্য ছিল ওয়ারফেয়ার সবাইকে নিয়ে এসে এই চাহামানসের উপরে হামলা করে। আর চাহামানসের ব্যাপারে যখনই হামলা করে
চাহা মানুষ শুধু হারায়নি, চাহা মানুষের রাজাকেও মেরে ফেলা একবারে, বুঝতে পেরেছে তো 1192-তে। এবং সেখান থেকে সে কিন্তু তার রাজ্যকে বড় করতে শুরু করে। আচ্ছা, এখানে আর একটা জিনিস হচ্ছে, এই যে সুলতান মোহাম্মদ ঘুরি, ইনিও কিন্তু তোমার মুসলিম, ঠিক আছে। বলেছে চলো এবার এ ক্লোজার লুক ও চোলাস, ঠিক আছে, চোলসের ব্যাপারে আমরা একটু জানবো। তো এবার এখানে বলেছে, দাঁড়াও একটু, তো এবার বলেছে দেখো, ফ্রম দ্য উরিয়াপুর টু তাঞ্জাভুর, দেখো, হাউ ডিড দ্য চোলস রাইজ টু পাওয়ার? এ মাইনর চিপলি ফ্যামিলি নোন অ্যাজ দ্য Mutariyar held power in the Kaveri Delta. They were subordinate to the Pallava kings of Kanchipuram, Vijayalaya, who belonged to the Asian chiefly family of the Chols from Uryapur, captured the delta from the Muttariyar in the middle of 19th century. He built the town Tanjavur and temple for goddess of নিসুম ভাসুদ্দিনী দেয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সবাই জানি, এবার আমরা একটু আগে জানলাম যে যত সমস্ত ডাইনেস্টি ছিল, এই ডাইনেস্টির মধ্যে পপুলার মানে সব থেকে ক্ষমতা বেশি ছিল যার নাম ছিল চোলস, ঠিক আছে। মানে তার বিরুদ্ধে কেউ কথা বলতে অত সহজে পারে না। তো বলেছে যে এখানকার যে ফ্যামিলিগুলো ছিল সেগুলোকে আমরা কী নামে জানি? নোন অ্যাজ এ, দেখো এখানে মাত্তারিয়ার বলে জানি, ঠিক আছে। মাত্তারিয়ার মানে জানি যেটা পার ইন কাভেরির ডেল্টা। আচ্ছা, এখানে ডেল্টা মানে এ ফ্ল্যাট এরিয়া হোয়ার এ রিভার স্পিড বিলং ইফেক্টিং ইন দিস এরিয়া, মানে তারা এই যে কাভেরি যে রিভার ছিল তার পাশে থাকতো এবং সেই জন্য তাদের কাছে অনেক পাওয়ার ছিল। আচ্ছা, এখানে মানে একটা কথা মনে রাখবে, ধরো অ্যাকচুয়ালি কি হয়, মানে কি বলবো, ধরো এখনকার যুগে তো নর্মালি অনেক ধরনের মানে ডিজিটাল যুগ, অনেক ধরনের মেশিন আসছে, যেমন যারা তোমার কৃষি কাজ করে, তাই না, মানে জমি টমিতে জল দেওয়ার জন্য। কিন্তু আগেকার দিনে কিন্তু এই সমস্ত কোনো কিছুই ছিল না। তো সেই জন্য নদীর পাশে যেসব ফ্যামিলি, যেসব মানে ডাইনেস্টির বাড়ি থাকতো, মানে জায়গা থাকতো, তারা অনেক পাওয়ারফুল থাকতো, কারণ একটু ঝামেলা হলেই তারা নদীর জল বন্ধ করে দিত। হ্যাঁ, তো সেই জন্য তো এবার এই যে সাবঅর্ডিনেটের যে জায়গাগুলো ছিল, যেখানে ছিল পাল্লাবান কিংস, যার নাম হচ্ছে কাঞ্চিপুরাম, এ দেখো বিজয়ালয়া, ঠিক আছে। তো এই বিজয়ালয়া কে ছিল? সে বিলং করেছিল এশিয়ান চিপলি ফ্যামিলি, সে চোলস, এই চোলসের ফ্যামিলি থেকে সে বিলং করতো, যে ছিল উরায়ুর, ঠিক আছে। দেখো এগুলো সব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছিল উরায়ুর। দেখো এও ছিল ডেল্টা ফ্রম দ্য মুত্তায়ারুর ইন দ্য মিডল অফ দ্য 9th সেঞ্চুরি, এবং সে ছিল 19th সেঞ্চুরির দিকে মুতারিয়ার, যেটা ছিল মিডল অফ দ্য 19th সেঞ্চুরিতে ছিল। দেখো সে একটা শহর বানিয়েছিল যার নাম ছিল তাঞ্জাভুর, ঠিক আছে, এবং একটা টেম্পলও বানিয়েছিল যার নাম হচ্ছে গডেশ নিসুম ভাসুদ্দিনী, ঠিক আছে। দ্য সাকসেসর অফ ভিজায়ালা conquered neighboring region and the kingdom grow in size and power. The Pandyan and the Pallava territories to the south and north were made part of this kingdom. Rajaraj I considered the most powerful Chola rulers become king in 1985 and expanded control over most of this area. He also recognized the administration of the empire. Rajaraja son Rajendra I continued his policy and even invaded the Ganga Valley, Sri Lanka and country of Southeast Asia, developing a navy for these expeditions. ঠিক আছে, তো দেখো এইটা আমাদের চলছে। হ্যাঁ, তো এবার এটার মানে আমরা একটু মানে এবার এটা বোঝার চেষ্টা করবো। এখানে সাকসেসরের মিনিং হচ্ছে পিপল হু কাম আফটার সামন ইন এ পজিশন লাইক এ কিং অর লিডার, মানে রাজার পরে যে রাজাগুলো চলে আসে ওইগুলোকেই বলছে মানে সাকসেসর টাইপের। হ্যাঁ, তো এই যে এখানে যে বিজয়ালা কনকিউড আছে, ঠিক আছে, তো এই যে বিজয়ালা আছে এটা হচ্ছে একটা চোল বংশেরই একটা মানে কি বলবো ওই ডাইনেস্টি ছিল, যেটা সাউথ ইন্ডিয়ার দিকে ছিল।
ঠিক আছে। ভাই এত কথা বলে, ঠিক আছে। তো এই যে সাকসেসর ছিল এই বিজয়লা কনকিউড ছিল, যারা নেইবরিং রিজিয়ন অফ দ্য কিংডম গ্রেও ইন সাইজ অর পাওয়ার, এবং তারা আস্তে 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 কী হচ্ছে, আস্তে আস্তে তারা কিন্তু মানে বিশাল ক্ষমতা, মানে বিশাল পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কনকিউড মানে হচ্ছে টুকে কন্ট্রোলে উইনিং ওয়ার আর ব্যাটেল, তাই না? সমস্ত রকম যুদ্ধতে তারা কিন্তু জিতে যাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে বলেছে পান্ডিয়ান অ্যান্ড দ্য পাল্লাভান টেরোরিটি, ঠিক আছে। পান্ডিয়ান মানে হচ্ছে এ পাওয়ারফুল এশিয়ান ডাইনেস্টি, এটাও একটা বিশাল পাওয়ারফুল ডাইনেস্টি ছিল। অ্যান্ড পাল্লাভান টেরোরিস্ট এর মানে হচ্ছে দ্য ল্যান্ড রুল বাই দ্য পাল্লাভান ডাইনেস্টি, মানে এটা একটা জায়গার নাম যেটাকে রুল করতো, যেটাতে রাজত্ব করতো কে, এই পান্ডিয়ানরা, ঠিক আছে। যেটা ছিল সাউথ এবং নর্থের দিকে, যেটা তারা রাজত্ব করার জন্য বানিয়েছিল। তো এখানে দেখো রাজারাজ আই, এটা আই না, এটা ওয়ান। আচ্ছা এটা কেমন করে হয় বলে দিচ্ছি। ধরো রাজার ছেলে, ঠিক আছে, রাজার ছেলে, ধরো একজনের নাম রাম, রামের রাজা ছিল রাম ওয়ান, তার ছেলে তারাও ছেলে রাম টু, ঠিক আছে। এই রকমভাবেই চলতে থাকবে। এই জন্য এখানে এইরকম তোমরা কোনো দিন হয়তো ফেস করনি, তাই এবার তোমরা ফার্স্ট টাইম ফেস করছো, তো তাই জাস্ট বলে দিলাম, ঠিক আছে। তো তারা এই যে রাজারাজ ওয়ান, সে কি ছিল, ওই চোল রুলারদের মধ্যে বিশালই পাওয়ারফুল ছিল, ঠিক আছে। আর সে রাজা হয়েছিল কবে, 985-এ, অ্যান্ড এক্সপ্যান্ডেড কন্ট্রোল ওভার মোস্ট অফ দিস এরিয়া, এবং তার যে ক্ষমতা মানে আস্তে আস্তে চারিদিকে আরও বাড়তেই লাগে, ঠিক আছে। এবং সে বুঝতে পেরেছিল তার অ্যাম্পায়ারের ব্যাপারে বুঝতে পেরেছিল, এবং রাজারাজের সন ছিল কি, রাজেন্দ্র ওয়ান, ঠিক আছে। এই রাজেন্দ্র ওয়ান রাজারাজের যে মানে যত সমস্ত অ্যাডমায়ার ছিল, কিংবা যত সমস্ত তার যে যত রাজত্ব ছিল, সেইগুলোকে সে কিন্তু আস্তে আস্তে বাড়াতে গঙ্গা ভ্যালির দিকে কিন্তু নিয়ে চলে আসে, মানে যেটা গঙ্গা নদী। এবং কি করেছে, গঙ্গা নদী, শ্রীলঙ্কা এবং সাউথ এশিয়া, ঠিক আছে, সাউথ ইস্ট এশিয়ার সমস্ত দিকে সে কিন্তু আস্তে আস্তে বাড়াতে লাগে। এমনকি ডেভেলপিং এ নেভি ফর দিস এক্সপিডিশন, ঠিক আছে। এমনকি সে ডেভেলপ করতে লাগে, কিসের ডেভেলপমেন্ট, সেটা নেভি, ঠিক আছে, মানে সমুদ্রের মধ্যে তার যে যুদ্ধ করার যে ক্ষমতা, সেটা আস্তে আস্তে সে বাড়াতে লাগে। আচ্ছা এখানে দেখো স্প্লেন্ডিড টেম্পল অ্যান্ড ব্রোঞ্জ স্কাল্পচার, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো স্প্লেন্ডিড মানে তো জানোই, স্কাল্পচার মানে দেখো এখানে আছে পিস অফ মেড বাই কার্ভিং স্টোন, উড অর মেটাল, ঠিক আছে, মানে যেসব জিনিসগুলো বানানো হতো স্টোন, উড এবং মেটাল দিয়ে বানানো হতো। দেখো দ্য বিগ টেম্পল অফ তাঞ্জাবুর অ্যান্ড গাঙ্গাইকোন্ডা চোলাপুরান বিল্ড বাই রাজা অ্যান্ড রাজেন্দ্র আর আর্কিটেকচার অ্যান্ড স্ক্রাপচার মার্বেলস, ঠিক আছে। তো কি বলেছে, এই যে টেম্পলের নাম বললাম, ঠিক আছে, দেখো তাঞ্জাবুর অ্যান্ড দেখো গাঙ্গাইকোন্ডা চোলাপুরাম, এই মন্দিরগুলো কে বানিয়েছিল, রাজা এবং তার ছেলে রাজেন্দ্র, ঠিক আছে। তারা বানিয়েছিল আর্কিটেকচার, যেটা হচ্ছে স্কাল্পচারাল মার্বেল, এই সব মার্বেলগুলো দিয়ে বানিয়েছিল। আচ্ছা এই সব ছবিগুলো মানে আমি যখন ক্লাসে করাবো তখন বুঝিয়ে দেবো ভালো করে, ঠিক আছে। যাই হোক এবার বলেছে 23। আচ্ছা চোল টেম্পল অফেন বিকাম দ্য নিউক্লিয়াই অফ স্টেটমেন্ট হুইচ গ্রো অ্যারাউন্ড দেম, দিস ওয়ার সেন্টার অফ ক্রাফট প্রোডাকশন, টেম্পল ওয়ার অলসো endowed with land of ruler as well as by other. The produce of the land went maintaining all the specialists who work at the temple and very often live near it. Priests, garland makers, cooks, sweeper, musician, dancer, etc. In other words, temple were not only place of worship, they were the center of economic, social and cultural life, ঠিক আছে। আচ্ছা এখানে চোল টেম্পল মানে হচ্ছে দেখো এই টেম্পল বিল্ড বাই রুল অফ দ্য চোলা ডাইনেস্টি ইন সাউথ ইন্ডিয়াতে যেটা যে চোল ডাইনেস্টি ছিল, যারা এইসব মন্দিরগুলোকে বানিয়েছিল, দ্য নিউক্লি অফ সেটেলমেন্ট, ঠিক আছে, সেটেলমেন্ট, নিউক্লি সেন্টার অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সামথিং,
নিউক্লিয় মানে হচ্ছে চোলদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটাই। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম চোলদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা ছিল, যেটা হচ্ছে মন্দির, টেম্পেল, ঠিক আছে। এবং সেখানেই তার আস্তে আস্তে মানে বেড়ে উঠতো, ঠিক আছে। এবং দেখো দিস ওয়াজ সেন্টার অফ ক্রাফট প্রোডাকশান, এবং এখান থেকেই তারা ক্রাফট প্রোডাকশান মানে হচ্ছে মেকিং অফ হ্যান্ডমেড গডস অফ আইটেম, এখান থেকে তারা সমস্ত কিছু বানাতো, ঠিক আছে। তো এখানে দেখো দ্য টেম্পল ওয়্যার অলসো এন্ডোয়েড, ঠিক আছে। এন্ডোয়েড মানে হচ্ছে গিভেন অ্যাজ এ গিফট অফ এন ল্যান্ড, মানি অর স্পেশাল পারপাস, এবং এখানে তারা মানে অ্যাকচুয়ালি মন্দিরে তারা বিভিন্ন রকমের গিফট প্রদান করতো। আচ্ছা, মানে আমরা দেখি হিন্দু ধর্মে মন্দিরে যারা যায় তারা অনেক কিছু গিফট মিফট দেয়, ওটার ব্যাপারেই বলছে, ঠিক আছে। কে দেয়? রুলার অ্যাজ ওয়েল অ্যাজ বাই আদার, যারা রাজ করে তারাও দেয় এবং সাধারণ মানুষও দেয়। আর এই যে ল্যান্ড ছিল যারা মেনটেনিং করতো, স্পেশালিস্ট মানুষরা মেনটেন করতো, ঠিক আছে। যারা এই টেম্পেলে কাজ করতো তারা এখানেই থাকতো এবং এটাকেই মেনটেন করতো। তার মধ্যে কে কে আছে দেখো, প্রিস্ট, গ্র্যান্ড ল্যান্ড মার্কার, কুকস, সুইপার, মিউজিশিয়ান, ডান্সার এটসেট্রা, এরা কী করতো? ওই মন্দিরেই থাকতো এবং মন্দিরকেই তারা মেনটেন করতো। এবং অন্যদিকে, ঠিক আছে, তো বলছে এখানে বলছে যে টেম্পল শুধু ওয়ারশিপ করার জন্য নয়, ঠিক আছে, এখানে তাদের সমস্ত রকমের সেন্টার অফ ইকোনমিক্স ছিল, ঠিক আছে, এবং তাদের সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফও এই জায়গাটাইতেই ছিল। অ্যামংস্ট দ্য ক্রাফট অ্যাসোসিয়েটেড with temple and making of bronze image was the most distinctive. Chola bronze image are considered among the finest in the world, while most images were deities, sometimes images were made by devotee as well, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলেছে যে এই যে আমরা যত সমস্ত ক্রাফট অ্যাসোসিয়েটেড যে টেম্পেলগুলো আমরা দেখলাম, যেগুলো ব্রোঞ্জের ইমেজ দিয়ে বানানো ছিল, এটা বিশালই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিস্টিংটিভ, ঠিক আছে। মানে অনেক কিছু তো ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এখনও অনেক কিছু এমনও আছে যেগুলো এখনও আছে। আচ্ছা, ব্রোঞ্জ ইমেজ, আচ্ছা, এই যে চোলের যে ব্রোঞ্জ ইমেজগুলো ছিল, এগুলো পুরো পৃথিবীর মধ্যে সর্বমূল্য ফাইনেস্ট, হ্যাঁ, বিশালই মূল্যবান ছিল। আর এইখানে দেখো, এখানে বলেছে যে এই যে যখন এইসব ইমেজগুলো ডেইটি সামথিং ইমেজ ওয়ার মেড বাই ডিভোটি অ্যাজ ওয়েল, ঠিক আছে। এই যে মানে কি বলছে ছবিগুলো তারা বানিয়েছিল পুজো করার জন্য, ঠিক আছে। এ দেখো, এখানে দেখো এই যে ছবিটা আছে, ক্লাসে আমি অবশ্যই একবার বুঝিয়ে দেবো, এই সব ছবিগুলো সেই সময় বিশেষ করে হিন্দুদের জন্য এখনও অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এবার দেখো এগ্রিকালচারাল অ্যান্ড ইরিগেশন। দেখো মেনি অফ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য চোল ওয়ার মেড পসিবল থ্রু দ্য নিউ ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারাল। লুক অ্যাট ম্যাপ 2 again. Notice that the river Kaveri branches off into the several small channel before emptying into the Bay of Bengal. This channel overflow frequently, depositing a fertile soil and their bank water from the channel and provide the necessary moisture for agricultural, particularly the cultivation of rice, ঠিক আছে। তো এই যে মেনি অফ অ্যাচিভমেন্ট চলে, মানে তারা অনেক কিছু অর্জন করেছিল, অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছিল, ঠিক আছে। তো তারা অনেক কিছু ডেভেলপমেন্ট করেছিল, বিশেষ করে এগ্রিকালচারের দিকে। তো বলেছে এখানে লুক অ্যাট ম্যাপ 2, ঠিক আছে। ম্যাপ 2 কোথায় ছিল? এটা মনে হয় ম্যাপ 2, হ্যাঁ। দেখো এই ম্যাপটা দেখতে বলছে, ঠিক আছে, মাথায় রাখবা, এই ম্যাপটা দেখতে বলছে। আমি পড়ি দিয়ে আমি আসছি আস্তে আস্তে। তো বলেছে এই ম্যাপে আমরা দেখতে পাবো যে কাবেরীর যে ব্রাঞ্চেসগুলো যারা বিভিন্ন ছোট ছোট বে অফ বেঙ্গলে গিয়ে ভাগ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই যে চ্যানেলগুলো খুব মানে চ্যানেল বলতে গেলে ওই যে ভাগগুলো আস্তে আস্তে চারিদিকে বয়ে পড়ছে এবং চারিদিকে পুরো ফার্টাইল সয়েল অন দেয়ার ব্যাঙ্ক, যেখানে যেখানে মাটি আছে সেই জায়গাতে জল পড়ছে, ঠিক আছে। এবং এখানে যেখানে যেখানে জল যাচ্ছে সেই জায়গার মাটিগুলো কিন্তু খুবই ভালো, পার্টিকুলারলি কাল্টিভেশন অফ রাইস, বিশেষ করে মানে কি বলছে এই যে ভেজিটেবল কি বলছে কাল্টিভেশন অফ রাইসের জন্য, ঠিক আছে। এবার আমরা একটু চলো ম্যাপটা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। দেখো এই যে ছবিটা দেখছো, দেখো এটা হচ্ছে চোল, ঠিক আছে। দেখো চোল, এটা হচ্ছে চোল, বিশেষ করে চোলরা দেখো এই জায়গাটাতে মানে সাউথের দিকে, ইন্ডিয়ার যে সাউথের দিকে, বিশেষ করে এই চ্যাপ্টারটায় সাউথকে নেই, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে হয়েছে, বুঝতে পারলা তো। তো এ দেখো এটা হচ্ছে বে অফ বেঙ্গল,
এই বে অফ বেঙ্গল থেকে আস্তে আস্তে চারিদিকে দেখো, এই দেখো, এই দেখো লাইন, এই লাইন, এই দেখো এখানে মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে যে এখানে জলগুলো কিন্তু লাইন দিয়ে দিয়ে চলে আসে। দেখো এখানে এরকম আছে, মানে এখানে সব জল আছে। আচ্ছা, এগুলো আমি ক্লাসে একটু ভালো করে বুঝিয়ে দেবো। তো যাই হোক, দেখো এবার বলেছে অল থ্রু এগ্রিকালচারাল হ্যাড ডেভেলপড entire in the other part of Tamil Nadu. It was only from the 5th or 6th century that this area was opened up for large scale cultivation. Forest had to be clear in some regions. Land had to be leveled in other area. In the delta region, embankment had to be built to prevent flooding, and canals had to be constructed to carry water to the fields. In many area, 2 crops were grown in a year. ঠিক আছে, তো বলেছে যাই হোক, এবার এখানে দেখো এগ্রিকালচারালগুলো যখন আগেকার দিনে এইভাবে ডেভেলপমেন্ট হচ্ছিল তামিলনাড়ুর দিকে, সেই সময়টা কখন ছিল? 15th সেঞ্চুরি এবং 16th সেঞ্চুরির সময়। ঠিক আছে, তো এই সময় অনেক লার্জ স্কেলে কাল্টিভেশন হতো। ঠিক আছে, যেমন ফরেস্ট মানে ওই সময় ফরেস্টগুলোকে ক্লিয়ার করা হচ্ছিল কিসের জন্য? এগ্রিকালচার আর কাল্টিভেশন করার জন্য। ঠিক আছে, ল্যান্ড টু বি লেভেল, ল্যান্ডগুলোকে একই মানে দেখো নর্মালি জঙ্গলে কিংবা পাহাড়ে মাটি তো অনেক উঁচু নিচু ছিল, তাই না? তো এখানে ল্যান্ডগুলোকে অনেকভাবে লেভেল করা হচ্ছে যেন তারা কাল্টিভেশন করে কিংবা কি বলছে যে কি তারা এগ্রিকালচারাল করতে পারে। ঠিক আছে, অন্যদিকে দেখো এখানে দেখো ডেল্টা রিজিয়ন, আচ্ছা ডেল্টা হচ্ছে দেখো ফ্ল্যাট ল্যান্ড অ্যান্ড রিভার মাউন্ট হোয়ার ইটস মিট দ্য সি। ঠিক আছে, ডেল্টা মানে এমন একটা জায়গা সেখানে নদীও থাকবে এবং এমন জায়গা যেখানে সমুদ্রও থাকবে। ঠিক আছে, এম্বার্কমেন্ট হ্যাড টু বিল্ড প্রিভেন্ট ফ্লোডিং দ্য ক্যানেলস অন কনস্ট্রাক্টেড ক্যারি দ্য ওয়াটার টু ফিল্ড। এবার বলেছে এখানে এমনভাবে ব্যবস্থা করা হতো যেখান থেকে ওখানকার মানুষগুলো ঠিক আছে ক্যারি করে জল নিয়ে এসে তাদের ফিল্ডটা দিতে পারতো, অনেক জায়গায় দিতে পারতো। ঠিক আছে, এবং সেখান থেকে মানে 2 crops were grown in ইয়ার, সেখানে কি হতো বছরে 2টো করে ক্রপস হতো। যেমন সাপোজ রাইস অ্যান্ড ওয়েট, মানে রাইস আর ওয়েট হবে বলছি না, জাস্ট আমি বলছি। ঠিক আছে, যেমন দেখো রাইস অ্যান্ড ওয়েট। হ্যাঁ, তো এরকম ছিল। দেখো ইন মেনি কেসেস ইট ওয়াজ নেসেসারি টু ওয়াটার ক্রপস artificially. A variety of methods were used for irrigation. In some area wells were dug, in other places huge tanks were constructed to collect rainwater. Remember that irrigation work required planning in organizing. হ্যাঁ, তো এখানে বলেছে যে অন্য চারিদিকে নেসেসারি টু ওয়াটার ক্রপস অফ আর্টিফিশিয়ালি। ঠিক আছে, দেখো আর্টিফিশিয়ালি মানে হচ্ছে মেড অর ডান বাই হিউম্যান, নট ন্যাচারাল। ঠিক আছে, এটা ন্যাচারাল না, যেগুলো ওয়াটারগুলোকে এমনভাবে ফার্টাইল করতো কিংবা এমনভাবে নিয়ে আসতো যেটা মানুষরা বানাতো, এবং বিভিন্ন রকমের মেথড হতে পারে। ঠিক আছে, ইরিগেশনের ক্ষেত্রে ব্যবহার করতো। তো বেশিরভাগ জায়গায় কী ছিল? ওয়েল ছিল, তাই না? ওয়েল ছিল, কুয়ো ছিল, এবং যেগুলো ডাগের মধ্যে ডাগ ছিল ডাগটাকে কুয়োতে পরিবর্তন করতো। অন্য প্লেসে বিশাল বড় বড় ট্যাঙ্ক ছিল যেটাতে মানে জল ভরে আসতো, এবং তারপর রেন ওয়াটার, বৃষ্টির জল ছিল। ঠিক আছে, এই বলেছে মনে রাখবা এই ইরিগেশনগুলো সবসময় একটা প্ল্যানিংয়ের মাধ্যমে করা হতো। হ্যাঁ, ঠিক আছে, দেখো এই যে ছবিটা এটা অ্যাকচুয়ালি কি যেটা বললাম চোল ব্রোঞ্জ স্কাল্পচার। নোটিস হাউ কেয়ারফুলি ইজ ডেকোরেটেড। ঠিক আছে, নিখুঁতভাবে কেমনভাবে তৈরি করেছে ওটাই বলছে, জাস্ট এটা ক্লাসে বুঝিয়ে দেবো। আচ্ছা, তো এবার দেখো এবার হচ্ছে 25 পেজ নাম্বার কোথায়? হ্যাঁ, দেখো লেবার অ্যান্ড রিসোর্স মেনটেনিং দিস ওয়ার্ক অ্যান্ড ওয়ান ডিসাইডিং অন হাউ water is to be shared. Most of the new rulers as well as people living in village took an active interest in this activity. ঠিক আছে, বলেছে এই যে লেবার এবং রিসোর্সাররা যারা ছিল সেগুলো কি করতো? মেনটেনিং ওয়ার্ক অ্যান্ড ডিসাইড হাউ ওয়াটার বি শেয়ার, মানে তারা ডিসাইড করতো কেমনভাবে তারা ওয়াটার শেয়ার করবে। দেখো আমরা জানি যে কোনো মাটিতে কিংবা সয়েলে একটা নির্দিষ্ট পরিমাণে ওয়াটার দরকার, তাই না? না হলে তো পুকুরেও তো তাহলে আমরা ওয়েটার মাইজ করতে পারতাম, করতে পারি কি করতে পারি না? তো নর্মালি যেখানে যত পরিমাণ ওয়াটার দরকার সেখানে আমরা সেই পরিমাণে ওয়াটার নেব।
তাই না? তো তারা সেই জন্য ডিসাইড করতো কেমন করে, দেখো মোস্ট অফ দ্য নিউ রুলার অ্যাজ ওয়েল অ্যাজ পিপুল লিভিং ইন ভিলেজ, ঠিক আছে। তো বেশিরভাগ মানুষ কোথায় থাকতো, তারা গ্রামে থাকতো। তো তারা ইন্টারেস্ট দেখাতো এইসব অ্যাক্টিভিটিতে। দেখো আচ্ছা, এই যে এটা দেখছো, দেখো এই যে এটা মানে হচ্ছে এটা তারা মানে অ্যাকচুয়ালি তখনকার যুগে তো এরকম অ্যাডভান্স লেভেল ছিল না। এটা দেখো জল এই পর্যন্ত আছে, তার মানে ওরা বুঝতে পারতো জল এই পর্যন্ত আছে। এটা যখন এতটা ডুবে যেত তাহলে তারা বুঝতে পারতো জল এই পর্যন্ত আছে। এরকম যত ডুবে যেত তারা বুঝতে পারতো জল কত পর্যন্ত আছে, এবং সেই হিসাবে তারা জলকে নিত ওয়েলে কিংবা ডাগে করে, ঠিক আছে, কিংবা তারা যে যত সমস্ত ক্যানেল ট্যানেল নিয়ে এসেছিলো সমস্ত কিছুতে। দেখো দ্য administration of the empire. তো দেখো how was the administration organized, settlement, how was the administration organized? Settlement of peasant known as UR become the prosperous with the spread irrigation agricultural group of such village from large unit called Nadu. The village council and the Nadu perform several administrative functions including dispensing justice and collecting tax, ঠিক আছে। তো এবার এখানে কি বলেছে, হাউ ওয়াজ দ্য মানে কেমন করে এই যে অ্যাডমিনিস্ট্রেশনগুলোকে কালেক্ট করা হতো, ঠিক আছে, সেটেলমেন্টের মাধ্যমে। পিজেন্ট মানে হচ্ছে ফার্মার হু ওয়ার্ক এ স্মল পিস অফ ল্যান্ড, ঠিক আছে, মানে যারা ছোট ছোট জায়গায় কাজ করতো, তা নোন অ্যাজ ইউআর। আর ইউআর মানে হচ্ছে ভিলেজ অর লোকাল অ্যাসেম্বলি ইন এশিয়ান তামিল রিজন। মানে ইউআর আমরা সেটাকেই বলবো, যেটাকে আমরা বলছি একটা গ্রাম কিংবা একটা ছোট্ট জায়গা, ঠিক আছে, যেটা তামিলে থাকতো। দেখো বিকামে, দেখো পসফরাস মানে হচ্ছে রিচ এবং সাকসেসফুল। যারা এখানে এই পসফরাস মানে হচ্ছে যারা অনেক বড় লোক ছিল, ঠিক আছে। তারা কি করতো, তারা স্প্রেড অফ ইরিগেশন এগ্রিকালচারাল, তারা চারিদিকে ছড়িয়ে দিত তাদের এই যে এগ্রিকালচারালগুলো। এই যে গ্রুপ অফ সাচ ভিলেজ, এই যে গ্রামের সমস্ত মানুষ মিলে তারা একসঙ্গে ইউনিট হয়ে কাজ করতো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নাডু, ঠিক আছে, এটাকে আমরা নাডু বলবো। এই গ্রামের কাউন্সিল ছিল এবং যে নাডু, তারা বিভিন্ন রকমভাবে অ্যাডমিনিস্ট্রেশন ফাংশানে, ঠিক আছে, ডিসপেন্সিং জাস্টিস অ্যান্ড কালেক্টিং ট্যাক্স, ঠিক আছে। তো তারা কাজ করতো এবং তার বিনিময়ে দেখো এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, ডিসপেন্সিং জাস্টিস অ্যান্ড কালেক্টিং ট্যাক্স, তাদেরকে এমনি এমনি করতে দিত না, তাদের কাছে একটা কিন্তু ট্যাক্স নিত। ঠিক আছে। তো এবার দেখো রিচ অ্যান্ড প্লিজেন্ট এক্সারসাইজ কনসিডারেবল কন্ট্রোল ওভার দ্য অ্যাফেয়ার অফ দ্য নাডু আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য central Chola government. The Chola kings gave some rice landowner titles like Mubendhabelan, ঠিক আছে, Mubendhabelan, Ariyar, etc. দেখো as a market of respect the entrusted them with important office of the state of the center, ঠিক আছে। এবার এই যে যারা বিশেষ করে যারা বড় লোক, যারা বিশাল টাকা পয়সা ছিল, যেসব পিজেন্ট ছিল যারা কাজমাত করতো, ঠিক আছে, সেখানে কনসিডারেবল কন্ট্রোল ওভার দ্য অ্যাফেয়ার। এবং এই জায়গাতে তারা কন্ট্রোল কাদের উপরে কন্ট্রোল করতো, তারা নাদুর উপরে কন্ট্রোল করতো, মানে যারা গরিব মানুষ ছিল এখানে তাদের উপরে কন্ট্রোল করতো, এইসব সমস্ত উপরে কন্ট্রোল করতো। দেখো চোলা গভর্নমেন্ট, এই চোলার যে গভর্নমেন্টের কিছু মানুষ তারা লাগিয়ে রেখেছিল, তারা এদেরকে কন্ট্রোল করতো। কেমনভাবে কন্ট্রোল করতো, তারা ধরো কাজ করতো, তার বিনিময়ে তাদেরকে কিছু পরিমাণে রাইস দিত, ঠিক আছে, এবং বাদবাকি সব নিয়ে নিত। এবার এখানে কিছু টাইটেল বলেছে, তাদের টাইটেলগুলো মনে হচ্ছে, দেখো মুভেনধাবেলান, ঠিক আছে, মুভেনধাবেলান মানে হচ্ছে এ ভিলান অর পিজেন্ট সার্ভিং 3 কিংস, মানে তারা 3টে কিংকে সার্ভিং করতো, যেমন মানে কি বলছে দেখি ট্যাক্স দিত। দেখো আরিয়ান মানে যারা চিপদেরকে আরিয়ান বলে, ঠিক আছে। তো দেখো এই যে এই সমস্ত জিনিসগুলো, এন্টারস্টেড মানে হচ্ছে রেসপন্সিবিলিটি আর ডিউটি, ঠিক আছে, তাদের জন্য তারা কাজ করতো, ইম্পর্টেন্ট অফিস অ্যান্ড দ্য স্টেট অফ দ্য সেন্টার, ঠিক আছে। এই দেখো এই সব সমস্ত এই চোলের বিরুদ্ধেই তারা কাজ করতো, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার। আচ্ছা এবার দেখো 26, এবার এখানে কিছু জিনিস যেটা বিশাল ইম্পর্টেন্ট সেটা জানার দরকার। দেখো চোলা ইনস্ক্রিপশন মেনশন সেভারাল ক্যাটাগরি অফ ল্যান্ড, ঠিক আছে।
তো চোলার যে ইনস্ক্রিপশনের লেখা ছিল অনেকগুলো ল্যান্ডের ক্যাটাগরি লেখা ছিল, সেগুলো আমরা জানবো। ঠিক আছে, দেখো ভেল্লান ভাগাই, ঠিক আছে, ভেল্লান ভাগাই মানে হচ্ছে এ ল্যান্ড অফ নন ব্রাহ্মণ পিজেন্ট প্রপার্টি, মানে যেটা ব্রাহ্মণদের ছিল না। ঠিক আছে, দেখো ব্রাহ্মণ দেয়া মানে হচ্ছে ল্যান্ড গিফটেড টু ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণ দেয়া মানে রাজারা ব্রাহ্মণদেরকে যেসব সমস্ত জমি গিফট করতো। দেখো সালাভোগা মানে হচ্ছে ল্যান্ড ফর মেনটেনেন্স অফ এ স্কুল। ঠিক আছে, যেটা স্কুলের জন্য দেয়া হতো সরি। দেখো দেভাদানা কানাই, যাই হোক অদ্ভুত নাম। ঠিক আছে, দেভাদানা কানাই, এটা কি হতো, এটা হচ্ছে দেখো ল্যান্ড অফ গিফটেড অফ টেম্পলের জন্য যেসব সমস্ত জমি গিফট করা হতো। দেখো পাল্লি চান্দাম, ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্ড অফ ডোনেট অফ জাইনা ইনস্টিটিউশন, যেটা জাইনাদেরকে, আচ্ছা জাইনা মানে যেমন হিন্দু মুসলিম আছে, জাইনাও একটা ধর্ম। ঠিক আছে, তাদেরকে গিফট করতো। আচ্ছা আমরা জানি যে অশোকের সময়, আমাদের ভারতে অশোকের সময় তখন এই জৈন ধর্ম বিশাল পরিমাণে বেড়ে উঠেছিল। সেই জন্য এটার পপুলারিটি এত বেশি। দেখো এবার বলেছে we have seen that Brahman often receive land grants or Brahman Daya. As a result, a large number of Brahman settlement emerged in the Kaveri Valley in other part of South Asia. কি বলেছে আমরা দেখিয়েছি যে ব্রাহ্মণরা কেমন করে তাদেরকে জমি দেওয়া হতো, তাই না, যেটার নাম হচ্ছে ব্রাহ্মণদের। এর ফলে কি হতো, বিশাল বড় অংশের যারা ব্রাহ্মণ ছিল তারা তাদের যে সেটেলমেন্ট, ঠিক আছে, সেটা সেটেলমেন্ট বলতে গেলে তারা যে জমিটা চাইতো বেশিরভাগ কাবেরি ভ্যালির দিকেই হতো। ঠিক আছে, তাহলে ওখানে কি হলো, তাদের চাষবাস কিংবা তাদের যে এগ্রিকালচারাল খুব ভালো হতো। দেখো ইচ ব্রাহ্মণ দেয়া ওয়াজ লুকড আফটার বাই অ্যাসেম্বলি আর সাভা অফ prominent Brahman landholder. This assembly worked very efficiently. Their decisions were recorded in detail in inscription, often on the stone walls of temple association of traders known as a Nagarams. Also occasionally perform administrative function in town. ঠিক আছে, তো কি বলেছে দেখো, এই যে ব্রাহ্মণ দেওয়া ছিল তারা সবসময় কি দেখতো, তারা অ্যাসেম্বলি আর সবাছা। এখানে দেখো অ্যাসেম্বলি মানে হচ্ছে গ্রুপ অফ গ্যাদার ফর ডিসিশন মেকিং, মানে যেখানে অনেকগুলো মানুষ তারা ডিসিশন মানে কথাবার্তা বলতো, তারা সাজেশন নিত, ওইটাকে সভা আর অ্যাসেম্বলি বলা হতো। তো তারা সেখানে গিয়ে তারা তাদের যে জমির ব্যাপারে কথা বলতো। ঠিক আছে, তো এই যে অ্যাসেম্বলি ছিল তারা খুব মনোযোগ সহকারে কথা শুনতো এবং তাদের কাজ করতো। তো বলেছে এই যে ডিসিশনগুলো ছিল, যারা সমস্ত কিছু ছিল সমস্ত কিছু রেকর্ড করে নিত, জমির অংশ সব রেকর্ড করে নিত কিসে, এরকম ইনস্ক্রিপশনে। ঠিক আছে, এবং এমনকি স্টোনগুলো যেগুলো টেম্পলও হতো, মানে এসব মানে কথাবার্তা বলো এসব জিনিসগুলো কিন্তু টেম্পলেই হতো। এই তোমাকে বললাম যে তোমাদেরকে বলেছি যে টেম্পল অ্যাকচুয়ালি শুধুমাত্র ওয়ারশিপ করার জন্য না, অনেক কিছু করার জন্যই তখনকার সময় ইউজ করতো। ঠিক আছে, ওই সময় যারা ট্রেডার ছিল তারা কী নামে জানতো, তারা দেখো নাগারাম। ঠিক আছে, তাদেরকে কি বলে নাম ডাকতো, দেখো নাগারাম। তারা অকেশনালি পারফর্ম করতো, ফাংশন কিংবা টাউনের জন্য পারফর্ম করতো। ঠিক আছে, দেখো ইনস্ক্রিপশন ফর উত্তর মেরুর ইন চিনগালেপুর ডিস্ট্রিক্ট তামিলনাড়ু প্রোভাইড ডিটেলস of the way of which the Sabha was organized. The Sabha had separate committee to look after irrigation work, gardens, temples, etc. Name of those eligible to be member of these committees were written on small tickets on palm leaf. These tickets were put into the earthenware pot, from which his young boy was asked to take out the tickets one by one for each committee. ঠিক আছে, তো এবার এই সব জিনিস তো এইদিকে একদিকে চলছিল। ঠিক আছে, আর একদিকে কী হচ্ছিল, এই যে ইনস্ক্রিপশনগুলো ছিল, এই সব ইনস্ক্রিপশনগুলো ছিল বিশেষ করে এই দেখো উত্তর মেরুর দেখো চিঙ্গারিপুর ডিস্ট্রিক্ট তামিলনাড়ু, অদ্ভুত নাম। ঠিক আছে, দেখো
উত্তর মেরুর যেটা হচ্ছে চিনগালেরপুর ডিস্ট্রিক্টে ছিল, সেটা অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে। মানে এই হিস্টোরিটাই পুরো চ্যাপ্টারটাই পুরো আমাদের তামিলনাড়ু মানে সাউথের দিকে হিস্টোরিটাই বলেছে, ঠিক আছে। তো এখানে সমস্ত সরি মানে সমস্ত ডিটেলস ছিল যেগুলো অ্যাকচুয়ালি সাভা হুইচ দ্য সাভা যেটা অর্গানাইজ করেছিল। সাভা বলতে গেলে তোমাকে বললাম টেম্পলে কিংবা যে কোনো জায়গায় তারা যে আলোচনা করতো ওই সব জিনিসকে বলতো। এই যে সভাগুলো ছিল তারা সেপারেট হতো কিসে, কমিটিতে, তাই না? সভা তো অনেক বড় হতো, তো সেই জন্য তারা ছোট ছোট কমিটিতে ভাগ হয়ে যেত এবং তারা কি করতো, তারা দেখতো যে ইরিগেশনের কাজ কেমন হচ্ছে, গার্ডেনের কাজ কেমন হচ্ছে, টেম্পলের কাজ কেমন হচ্ছে, এই সমস্ত জিনিস দেখতো, ঠিক আছে। তো এই বলেছে এই যে এলিজিবল অফ মেম্বার কমিটি, ঠিক আছে, এই যে এলিজিবল মানে যারা এই কি বলছে কমিটি মানে ধরো নর্মালি এখন যেমন চাকরি হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, তো সেই রকমই এখানে বলেছে ওখানে মেম্বার হওয়ার জন্য, ঠিক আছে, তাদের একটা টিকিট নিতে হতো, যে টিকিটটা কোথায় ছিল, পাম লিপে লেখা থাকতো, ঠিক আছে। আর এই টিকিটটা কোথায় থাকতো, দেখো আর্থেনওয়্যার পট মানে হচ্ছে এই পট মেড অফ এ বেক ক্লে দিয়ে বানানো থাকতো, ঠিক আছে। তো এই যে মানে হুইচ অফ দ্য ইয়ং বয় আক্স টেক আউট দ্য টিকিট, তো এখানে গিয়ে কি হতো, একটা ইয়ং ছেলে যেত এবং তাদেরকে জিজ্ঞেস করতো ওখান থেকে টিকিট নেওয়ার জন্য, 1 by 1 ফ্রম ইচ কমিটি, প্রত্যেকটা কমিটির মেম্বারকে এরকম করে একটা করে টিকিট দিত, ঠিক আছে। এটাই ছিল। দেখো এই চ্যাপ্টার হচ্ছে একদম আমরা শেষ পেজে চলে এসেছি, যেটা হচ্ছে 27 পেজ, ঠিক আছে। দেখো এখানে বলেছে হু কুড বি মেম্বার অফ সাভা দ্য উত্তর মেরু ইনস্ক্রিপশন লে ডাউন, ঠিক আছে। বলেছে এই যে এই সভার মেম্বার কে হবে সেটা ইনস্ক্রিপশনে লেখা আছে, ঠিক আছে। দেখো অল দোজ হু উইজ বিকাম মেম্বার অফ সাভা শুড বি ওনার অফ ল্যান্ড ফ্রম which land revenue is collected. They should have their own homes. They should be between 35 and 35 years and 70 years age. They should have known for a Vedas. They should be well versed in administrative matter and honest. If anyone has been member of any committee in the last 3 years, he cannot become the member of another committee. Anyone who has not submitted his account and those of his relative cannot contest this election. তো কি বলেছে এই যে মানে সভার যে মেম্বার হওয়ার জন্য কি লাগবে বলেছে, তার কি বলেছে দেখো, মেম্বার অফ সভা শুড বি ওনার অফ ল্যান্ড মানে নিজস্ব জমি থাকতে হবে, ঠিক আছে, যেখান থেকে যে রেভিনিউ কালেক্টেড করা হয় এবং ট্যাক্সও দেয়, ঠিক আছে। তাদের বলেছে এই মেম্বার হওয়ার জন্য কি লাগবে, তাদের নিজস্ব বাড়ি লাগবে এবং তাদের বয়স হতে হবে কত, 35 থেকে 70 ইয়ারের মধ্যে, ঠিক আছে। এবং তার নলেজ থাকতে হবে, বেদাসের উপরে নলেজ থাকতে হবে, ঠিক আছে। এবং তাকে কি করতে হবে, ওয়েল ভার্স ইন অ্যাডমিনিস্ট্রেশন ম্যাটার অ্যান্ড অনেস্ট, ঠিক আছে। তো দেখো এখানে ওয়েল ভার্সড মানে, দেখো ওয়েল ভার্স মানে এর আগে আমি বলেছিলাম ওই ওয়েল ভার্সড এবং কি বলছে যে কি কোথায় গেল, যাই হোক ওয়েল ভার্স এবং অ্যাডমিনিস্ট্রেটর ম্যাটার মানে তাকে সততার সঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে। তো বলেছে যদি কখনো এই মেম্বারের কোনো কমিটি আগামী 3 বছরের জন্য অন্য সভাতে মেম্বার থেকে থাকে, তাহলে তাহলে এই মেম্বারে কিন্তু এখানে কিন্তু সে মানে তাদের টিকিট আছে সাবমিট করতে পারবে না, এমনকি তার রিলেটিভও সাবমিট করতে পারবে না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তো while inscription tell us the king of powerful man, here is extremely for the Periya Puranam and 12th century Tamil work which inform us about the lives of ordinary men and women, ঠিক আছে। বলেছে এই যে ইনস্ক্রিপশনগুলো যখন এইভাবে বলা হতো, ঠিক আছে, এর মধ্যে কে থাকতো, রাজা থাকতো এবং তার সঙ্গে যারা বিশাল পাওয়ারফুল মানুষ থাকতো তারাই থাকতো, ঠিক আছে। তো তারাই এই সব ব্যাপারে বলতো এবং এটা কী ছিল দেখো, পেরিয়া পুরারাম, ঠিক আছে, যেটা হচ্ছে 12th সেঞ্চুরির দিকে তামিলের যে একটা ডাইনেস্টির নাম, ঠিক আছে। এবং এখানে কি থাকতো, সাধারণ মানুষ, মহিলা এবং পুরুষ উভয় থাকতো। আচ্ছা, এবার এই যে শেষ জায়গাটা আমরা পড়ে নিই। দেখো অন দ্য আউটস্কার্ট অফ আন্দুর ওয়াজ এ স্মল হ্যামলেট অফ পুরিয়ার, ঠিক আছে, স্টার্টেড হুইজ দ্য স্মল হাট আন্ডার ওল্ড থ্যাটেস অ্যান্ড ইনহ্যাবিটেড বাই
by agrarian laborers engaged in menial occupation in the threshold of the huts covered with strip of ladders. Little chickens move about the group. Dark chicken who wore a bracelet of black iron were panting about carrying the little puppy. In the shade of the Madhura tree, and female labor put her baby to sleep on sheet of leather. They were mango tree from whose branches drum were hanging, and under the coconut palm in this hollow and ground teeny headed beaches lay after weeping the red chested crowd before dawn, calling the Brevini Fularian in their day work, and day by day under the shade of the kanji tree spread the voice of the wavy haired Fuloria women singing, and they were husking paddy. ঠিক আছে, দেখো এটার ব্যাপারে এটা সেরকম অতটা ইম্পর্টেন্ট না, তো এটার ব্যাপারে আমি ক্লাসের মধ্যে একটু আলোচনা করে দেব। ঠিক আছে, বাস।